ऐसे लहरा के तू रूबरू आ गई, ऐसे लहरा के तू रूबरू आ गई। धड़कने बेतहाशा तड़पने लगी, धड़कने बेतहाशा तड़पने लगी। तीर ऐसा लगा दर्द ऐसा जगह, तीर ऐसा लगा दर्द ऐसा जगह। चोट दिल पे वो खाई मजा आ गया, मेरे रश्क कमर, मेरे रश्क कमर तूने पहली नजर जब नजर से मिलाई मजा आ गया। তিথি আজ এসেছে তার বান্ধবীর বোন প্রিয়ার বিয়েতে। তিথি বিয়ে বাড়িতে এত মানুষ দেখে তার বান্ধবী প্রমাকে খুঁজে না পেয়ে কল দেয়। তিথি প্রায় 5টা কল দেওয়ার পর প্রমা কল রিসিভ করে। আসসালামু আলাইকুম। কিরে ছেমরি, কই তুই? ওয়ালাইকুম সালাম। আমি তো পার্লারে। উফ, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে রে। এখন আমি কি করব? আচ্ছা, তুই এক কাজ কর, আমার রুমে চলে যা। বাট আমি তো তোর রুমের লক জানি না। 1632, আমি না আসা পর্যন্ত আমার রুমে ওয়েট করবি, ঠিক আছে? তিথি প্রায় 100-এর কাছাকাছি মানুষের মধ্যে দিয়ে প্রমাদের ফ্লোরে পৌঁছালো, কিন্তু বিপত্তি হয় প্রমার রুম কোনটা এটা চেনার বেলা। আরিয়ানা তিথি, দেখতে মাশাল্লাহ, বয়স 18, বাবা মারুফ আহমেদ, 5 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা যায়। মা তানিয়া মিথু, পার্ট টাইম জব করে কোনো মতে সংসার চালায়। বাড়ি ময়মনসিংহ, বাংলাদেশ। তিথিও টিউশনি করায়, তবে নিজের খরচ চালানোর পর আর টাকা থাকে না। আরিয়ানা তিথির পর্দারত অবস্থায় চোখ দুটি, যা সব সময় উন্মুক্ত থাকে, তার ভেতরের বুদ্ধিদীপ্ত এবং চঞ্চল মনকে প্রকাশ করে। মুখমণ্ডল সদ্য ফোটা পদ্মের ন্যায় লাবণ্যময়, আর সেই লাবণ্যের মাঝে যখন হাসি ফোটে তখন মনে হয় যেন পূর্ণিমার চাঁদ মেঘের আড়াল থেকে উকি দিয়েছে। সেই হাসি কেবল অধর প্রান্তে নয়, যেন সমস্ত অস্তিত্বে এক জ্যোতি ছড়ায়। এই পর্দা তার ভেতরের সৌন্দর্য ও আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তোলে। একবার কোনো সিদ্ধান্ত নিলে সেখান থেকে তাকে সরানো কঠিন। সে সহজে কারো কাছে মাথা নত করে না এবং নিজের মতামত স্পষ্ট ও নির্ভয়ে প্রকাশ করে। তাকে দূর থেকে দেখে মনে হবে যেন সে এক শান্ত লাজুক প্রতিমা, তার পুরো শরীর আবৃত, কেবল চোখ দুটি উন্মুক্ত। কিন্তু যারা তাকে কাছ থেকে চেনে তারা জানে এই পর্দা শিলাবরণের আড়ালে লুকিয়ে আছে এক দুরন্ত চঞ্চল মন। তাকে দূর থেকে দেখলে মনে হবে যেন সে এক শান্ত লাজুক প্রতিমা, তার পুরো শরীর আবৃত, কেবল চোখ দুটি উন্মুক্ত। কিন্তু যারা তাকে কাছ থেকে চেনে তারা জানে এই পর্দা শিলাবরণের আড়ালে লুকিয়ে আছে এক দুরন্ত চঞ্চল মন। তার দুষ্টুমি মূলত বুদ্ধিদীপ্ত কৌতুক, চটজলদি উত্তর এবং অপ্রত্যাশিত মজার কার্যক্রমে সীমাবদ্ধ। সে গভীর পরিস্থিতিকেও হালকা মেজাজে ফিরিয়ে আনতে পারে। তার এই চঞ্চলতা তার জীবনবোধের প্রতীক। সে জীবনকে উপভোগ করতে জানে এবং অন্যদেরও আনন্দ দিতে চায়। তিথি পাসওয়ার্ড দিয়ে রুমে ঢোকে। সে নিজের সংকোচ কাটিয়ে নিজের গা থেকে বোরখা, হিজাব, নেকাব খোলে। যেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার পরখ করতে যাবে, অমনি ওয়াশরুম থেকে বের হয় কাবির রহমত কায়নাত। কাবির কোনো নারীর অস্তিত্ব ঘরে আছে বলে এদিক ওদিক তাকিয়ে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ঘোর লাগানো দৃষ্টিতে আরিয়ানা দিদিকে দেখতে থাকে। খালি গলায় সুর তোলে, ऐसे लहरा के तू रूबरू आ गई, ऐसे लहरा के तू रूबरू आ गई। धड़कने बेतहाशा तड़पने लगी, धड़कने बेतहाशा तड़पने लगी। तीर ऐसा लगा दर्द ऐसा जगह, तीर ऐसा लगा दर्द ऐसा जगह। चोट दिल पे वो खाई मजा आ गया, मेरे रश्क कमर, मेरे रश्क कमर तूने पहली नजर जब नजर से मिलाई मजा आ गया। কাবির রহমান কায়নাতের এই প্রথম কোনো নারী সত্তাকে দেখে হৃৎপিণ্ড বেপরোয়াভাবে কাঁপতে লাগলো।
সে যেন চুম্বকের ন্যায় আরিয়ানার তিথির কাছে যেতে থাকে। তিথি এবার জ্ঞান হারানোর মতো অবস্থা। বিশাল বড় রুমটার ব্যালকনির দিকে ছুটে যায় তিথি। ভাগ্যের পরিহাস, কাবির তিথির ব্যালকনির দিকে যাওয়া দেখে ক্লিপ দিয়ে ডোর লক করে দেয়। তিথি ভয়ে কান্না করে দেয়। কাবির নিষ্পলক চোখে তিথিকে দেখতে থাকে। ক্রন্দনরত কণ্ঠে তিথি বলে, আমায় প্লিজ যেতে দিন। আপনি প্লিজ আমার দিকে এভাবে তাকাবেন না। এতে আমাদের কবিরা গুনাহ হবে, মনে খারাপ চিন্তাধারা আসবে। কাবির তিথির আকুল মাখা মোহনীয় কণ্ঠস্বর শুনে বলে, আমি যদি তোমাকে যেতে দেই তাহলে তুমি কি আমাকে সারা জীবনের জন্য তোমার জীবনসঙ্গী হয়ে থাকতে দেবে ফুলপরি? তিথি অবাক হয়। এই নামটা তো তার ছোটবেলার বন্ধু অদ্ভুত আষ্টে তাকে ডাকত। এই লোকটা জানলো কিভাবে? তার বাবা আর আঙ্কেল এই নামে ডাকত। ওনারা মারা যাওয়ার পর আর কেউ নেই যে এই নামে ডাকেনি। তিথির মা তিথিকে তিতু পাখি বলে ডাকে। কাবিরের ডাকে তিথির হুঁশ ফেরে। দ্রুত গতিতে তিথি নিজেকে আড়াল করে নিয়ে বাইরে বেরিয়ে আসে। কাবির যে তিথিকে এত মানুষের ভিড়েও চোখে চোখে রাখছে তা তিথি ঠিকই বুঝতে পারছে, তাই দুষ্টু বুদ্ধি বের করে। প্রমা রে, আমার আতেল চাঁদ হারাইয়া গেছে, এখন আমি কি করব? প্রমা সত্যিই চিন্তায় পড়ে যায়। একে তো তার বোন প্রিয়া বিদায় কিছুক্ষণ পরে, এখন আবার তিথির ফোন হারিয়েছে। কি একটা ঝামেলা। আচ্ছা তুই দাঁড়া, আমি খুঁজে বের করছি। তিথির সাথেই তার ফোন রয়েছে, কিন্তু চালাকি করে পালানোর পায়তারা করে। বেরিয়ে যায় মেইন রোড দিয়ে। গল্পের নায়ক কাবির রহমান কায়নাত রেস্টুরেন্টে দ্য লাস্ট সাপার স্মৃতির সরাইখানা ইটালির মিলানে অবস্থিত। বোকোনি ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের জন্য ইউরোপের অন্যতম সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে। কাবির একজন পলিম্যাথ বা বহুমুখী প্রতিভার অধিকারী। উচ্চশিক্ষার সুবাদে তিনি বাংলা ও ইংরাজির পাশাপাশি ফরাসি, ইটালীয় বা স্প্যানিশ ভাষায় অনর্গল কথা বলতে পারেন। রেস্টুরেন্টে বিদেশি অতিথিদের সাথে তাদের ভাষায় কথা বলে তিনি সবাইকে চমকে দেন। কাবিরের উচ্চতা গড়পড়তা মানুষের চেয়ে কিছুটা বেশি, যা তাকে ভিড়ের মধ্যেও আলাদা করে রাখে। চওড়া কাঁধ এবং ঋজু ভঙ্গি তার ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য। কণ্ঠস্বরও গম্ভীর এবং মুখমণ্ডলের মতো এবং মখমলের মতন মসৃণ, যা শুনে মনে হয় তিনি প্রতিটি শব্দ খুব মেপে কথা বলেন। রেস্টুরেন্টের সাদা শেপ কোট বা দামি ফর্মাল শার্ট সব কিছুতেই তাকে সমান আকর্ষণীয় দেখায়। তার মুখমণ্ডল কিছুটা লম্বাটে এবং চোয়ালের হাড় জ লাইন অত্যন্ত তীক্ষ্ণ। উঁচু অ্যাডামস আপেল, যা পৌরুষদীপ্ত চেহারাকে আরও স্পষ্ট করে তোলে। গায়ের রং উজ্জ্বল সুন্দর। তার নাকটি খাড়া এবং ঠোঁটের কোণে সব সময় একটি রহস্যময় হাসির রেখা লেগেই থাকে। তার গা থেকে সব সময় দামি পারফিউমের সাথে হালকা কফি বেন বা দারুচিনির একটা মিশ্র ঘ্রাণ পাওয়া যায়। রাত 12টা বাজে। প্রকৃতিতে নামে গভীর নিস্তব্ধতা, যেখানে চাঁদতারার আলোয় আলোকিত হয় চারপাশ। ঝিঝি পোকার ডাক শোনা যায়। শিশির ভেজা ঘাসেরা ভিজে ওঠে, আর শীতকাল হলে কুয়াশার চাদর মুড়ে নেয় প্রকৃতি। চারপাশ হয়ে ওঠে হিমশীতল ও মোহনীয়, যা মানুষের ইন্দ্রিয়কে করে তোলে আরও সজাগ। শোনা যায় গভীর রাতের শব্দ ও ঘ্রাণ। বাসরাতের এই সময়টা আরিয়ানা তিথির নতুন জীবনের সূচনা। তাই ভেতরে এক ধরনের আনন্দ, কিছুটা ভয় এবং অনেক আশা কাজ করে। অতীত। তিথি মেইন রোড দিয়ে বের হয় ঠিকই, কিন্তু বেশি দূর যেতে পারে না। কাবির তিথিকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। এরপরে তিথির আর কিছুই মনে নেই। কাবির তিথিকে কোলে করে নিয়ে বাড়ি ফিরে আসে। কাবিরের বাবা আর তিথির বাবা বেশ ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই তারা একে অপরকে প্রতিজ্ঞা করেছিল কাবিরকে তিথির সাথে বিয়ে দেবে। কাবির এসবের কিছুই জানত না। সে শুধু নিজের উদ্দেশ্য হাসিল করতে তিথিকে জোর করে বিয়ে করে নিয়েছে। তিথিও এইসব জানে না। কাবিররা সপরিবারে ইতালিতে চলে যায়। তখন কাবিরের বয়স 19 বছর। তিথির বাবার সাথে কাবিরের বাবা ইটালি বিজনেস ডিল করতে বাংলাদেশে আসে। তাদের শত্রু মিস্টার গিগার ষড়যন্ত্র করে তাদের দুজনকে রোড অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। কাবির এইসব কিছু ধীরে ধীরে জানতে পারে, তাই সেও তার পরিকল্পনা মাফিক কাজ শুরু করে দেয়। মিস্টার গিগার ইটালির একজন বিখ্যাত শেফ, তবে বিখ্যাত হওয়ার পিছনে অনেক বড় বড় মানুষের জীবন ত্যাগের মাধ্যমে অবদান রয়েছে।
কবিরকে তার মা হাফসা বেগম সেফ হতে নিজের সর্বোচ্চ দিয়ে বেঁচে থাকার আগ মুহূর্তে পর্যন্ত পাশে ছিলেন। হাফসা বেগমের ব্লাড ক্যান্সারে মারা যায়। কাবির রহমান কায়নাত পুরোপুরি ভেঙে পড়ে। তখন তানিয়া মিথু হাত বাড়ায় স্নেহময় মায়ের জায়গা হয়ে। তবে তিনি কাবির আর তিথির আগে থেকে ঠিক হওয়া বিয়ের ব্যাপারে কখনো কিছু জানায়নি। কাবিরও জানত না তিথির মাই হলো তানিয়া মিথু। বর্তমান তিথি একটু পরপরই হেঁচকি তুলছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কান্না করার ফলে মাথাটাও ব্যথা করছে। কিছুক্ষণ পরে কাবির তড়ি ঘড়ি করে ঘরে প্রবেশ করে। তিথি আরও গুটিসুটি মেরে বসে থাকে। কাবির গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শোনো মেয়ে, আমি তোমাকে শুধু নিজের স্বার্থের জন্য বিয়ে করেছি। আমার কাছে ভালোবাসা চাইতে এসো না। তাছাড়া তোমার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। আন্ডারস্ট্যান্ড? তিথি কাবিরের এমন হুমকি স্বরূপ বাণী শুনে কেঁপে ওঠে। ভয়ে ভয়ে বলে, আপনি মোটেও আমার সাথে এমন করে ঠিক করেননি। আমি আপনাকে জীবনেও ক্ষমা করব না, ঘোড়ামুখ কোথাকার। কাবির বিরক্ত নিয়ে ভ্রু কুঁচকে তিথির দিকে তাকিয়ে বলে। হোয়াট ইজ ঘোড়া মুখ? তিথি মাথার ঘোমটা সরিয়ে বলে, ইউ ইউ আমার সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছেন। আমি কত স্বপ্ন দেখেছি আমার সাথে যার বিয়ে হবে সে অনেক হাসি খুশি থাকবে, আমায় ভালোবাসবে, আর আপনি আমার সব স্বপ্ন নষ্ট করে আমায় কিডন্যাপ করে বিয়ে করে নিয়েছেন, ফুটো বালতি একটা। রাগে কাবির উঠে দাঁড়ায়। যেই তিথির কাছে যাবে অমনি তিথির ফোন বেজে ওঠে। কিরে মা, কোথায় তুই? রাত 12টা বাজে, এখনো বাড়ি ফিরিসনি কেন? আমি চিন্তা করতে করতে মরে যাচ্ছি। কথা বল তিথি। তিথি বেশ বুঝতে পেরেছে তার মা তার উপরে অনেক বেশি রেগে আছে, তাই তাকে তিথি বলে ডাকছে। আসলে আম্মু, আমার বান্ধবীর গুন্ডা ভাই আমায় কিডন্যাপ করে বিয়ে করে ফেলেছে। আম্মু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এমন কিছু করিনি। তানিয়া মিথু স্তম্ভিত হয়ে যায়। তার একমাত্র আদরের মেয়েকে কিনা একটা গুন্ডা বিয়ে করে নিয়েছে। তিথু পাখি, ভয় পাস না। আল্লাহ পাক তোর সাথে সব সময় আছেন। আমি ভিডিও কল দিচ্ছি, ছেলেটার সাথে আমায় কথা বলিয়ে দে। আন্টি, আপনি? তুমি আমার মেয়েকে কিডন্যাপ করে বিয়ে করেছো কাবির? আসলে আন্টি, আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে বলছি। কাইফা আমাকে... তানিয়া মিথু কল কেটে দেয়। যেই ছেলেটাকে সে এতদিন ধরে পাশে থেকে দেখে এসেছে সেই কি তার মেয়েকে জোর করে বিয়ে করে নিয়েছে? তার অগোচরে কাজটা মোটেও ঠিক করেনি কাবির। কি ঘোড়ামুখ, আমার আম্মুকে আপনি আগে থেকে চিনতেন নাকি? হুম, আপনার মতো একটা ফুটো বালতির সাথে আম্মু পরিচিত, কেউ ভাবতেই তো বমি আসে আমার। ওয়াক। শাট আপ ক্রেজি গার্ল। তুমি আমার সম্পর্কে না জেনে এভাবে উল্টোপাল্টা কথা বলছো কেন? কোন সাহসে? আরেকবার ননস্টপ বকবক করলে চিপ্পা ছেড়ে নেব। স্টুপিড। কাবিরের মুখে ক্রেজি গার্ল, টুপিট এসব কথা বলা শুনে তিথির শরীরে আগুন ধরে যায়। সে উঠে দাঁড়িয়ে কাবিরকে কথা শোনাতে যাবে এমন সময় শাড়ির সাথে পা বেজে ধুম করে কাবিরের উপরে পড়ে যায়। পরের দিন সকালে বসার ঘরে সবাই অপেক্ষা করছে। তিথি তো দোয়া দরুদ পড়ছে আর চা নাস্তা বানাচ্ছে। কাবির নায়ক স্টাইলে বসে আছে। এটা দেখি তিথি ভেঙচি কেটে বলতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, এই রাক্ষসটার সাথে আমি কিভাবে সংসার করব? গতকাল রাতে আমি একটু মজা করে বলেছিলাম, যান যান আপনার জিএফকে গিয়ে বিয়ে করুন। আমার মতো এত সুন্দর মেয়ের উপর আপনার তো ইন্টারেস্ট নেই, তা থাকবে কেন? মান সম্মান সব শেষ করে ফেলেছেন। এখন কোন মুখে আমার সাথে কথা বলবেন? হ্যাঁ, ইস রে, এখনো মাজা ব্যথা করতেছে। পাষাণ বেড়া একটা, তোর উপর ভুলে পড়ে গিয়েছিলাম, আমার ঠেকা পড়ে নাই তোর উপর পড়ার। খচ্চর একটা, নিজেরে হিরো মনে করে কুত্তা বিলাই কোথাকার। তাদের জানাজা বানিয়ে আন্টির কাছে নিয়ে চলো। উনি অনেকক্ষণ যাবৎ বসে আছেন। এতই যখন দরদ হচ্ছে তাহলে নিজে গিয়ে দিয়ে আসুন না, আমায় বলছেন কেন ফুটো বালতি? ইউ? তিথি, তুমি কাবিরের সাথে এমন বাজে ব্যবহার করছো কেন? কাবির তোমাকে বিয়ে করেছে, তোমার বিয়ে করা স্বামীও। আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি তিথি। আমি কি তোমাকে সঠিকভাবে মানুষ করতে পারিনি? সরি আম্মু, আমি বুঝতে পারিনি, আমি এমন ভুল আর হবে না। আচ্ছা ওকে আন্টি, আমি কিছু মনে করিনি। আজকে আমার ফ্রেন্ড কাইফা আসবে। আশা করি তুমি কোনো সিন ক্রিয়েট করবে না ওর সামনে। তবা তবা, আমি মানুষটা খারাপ হতে পারি, তবে এত খারাপ না যে মেহমানকে বেজ্জতি করব। স্বামী যান, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি নিজে জীবন ত্যাগ করিয়া আপনার কাইফাকে সেবা করিয়েব। মেলোড্রামা শেষ হয়ে থাকলে এবার খাবারগুলো নিয়ে চলো।
আমি ড্রামা করি, তাইলে আপনি কি করেন? আপনি সিনেমা নেটফ্লিক্স করেন? কাবির ঘট ঘট পায়ে তার নিজের ঘরে চলে যায়। শোনো মা, কাবির অনেক ভালো একটা ছেলে। তোর বাবা আর কাবিরের বাবা ছিল বন্ধু, আবার বিজনেস পার্টনার। একটা ব্যবসায়িক কাজে যাওয়ার সময় ওনারা দুজন কার অ্যাক্সিডেন্টে মারা যায়। কাবিরের মা কাবির, প্রিয়া প্রমুখকে একাই ইতালিতে বড় করতে থাকেন। দুঃখের বিষয় হলো প্রায় কয়েক বছর পর উনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন। তখন কাবির একাই তার নিজের ও বোনদের পড়াশোনার খরচ চালাতো। বিভিন্ন রেস্টুরেন্টে শেফ হয়ে কাজ করত। তখন কাইফা নামের মেয়েটি তার সাহায্যের হাত বাড়ায় কাবিরের দিকে। ধীরে ধীরে কাবিরের হাতে সুস্বাদু খাবার নাম ডাক ইতালির মিলান শহরে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এখন সেই বিশ্ববিখ্যাত দ্য লাস্ট সাপার রেস্টুরেন্টটি পরিচালনা করে। এত কিছু করতে তার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখন তোমার কাছে আমার অনুরোধ, কাবিরের সাথে তুমি ভালো ব্যবহার করবে। স্ত্রীর মতো না করতে পারলেও বন্ধুর মতো সবসময় পাশে থাকবে। চাটা কিন্তু বেশ হয়েছে। আমার কাজের সময় হয়ে যাচ্ছে, আমি উঠি। আম্মু, তোমাকে আর ওসব জব করতে হবে না। আমি এখন থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। না রে সোনা, আমার শরীর যে পর্যন্ত শক্তি আছে আমি নিজের খরচ নিজেই বহন করব। যেদিন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে সেদিন থেকে আমি তোমার দায়িত্ব হব। এখন চলি আমি। তিথি সকালের নাস্তা করে আবার ঘুম দেয়। সে ভুলেই গেছে তার যে কলেজে যেতে হবে। কিছুক্ষণ পর প্রমা ঘরে এসে দেখে তিথি খুব ইনোসেন্ট হয়ে ঘুমাচ্ছে। সে একাই কলেজে চলে যায়। সন্ধেবেলায় তিথি নিচে নেমে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কাবিরকে কাইফা টাইট করে জড়িয়ে ধরে রয়েছে। তিথি দৌড়ে প্রমার ঘরে যায়। হাঁপাতে হাঁপাতে প্রমার বেডে বসে পড়ে। কি রে তিথি, পাগলা কুত্তা দৌড়ানি দিছে নাকি? ওই শালি চুপচাপ আমার জন্য অনেক ঝাল দিয়ে নুডলস রান্না করে আনতো। আর একটা কথা বলবি, তোর মাথায় একটা চুলও থাকবে না, বলে দিলাম। প্রমা কিছুটা আন্দাজ করে, দ্রুত গতিতে নিচে যায়। কাইফা এসেছে, সে কাবিরের খুব ক্লোজে বসে আছে। কিছু না বলে কিচেনে গিয়ে নুডলস রান্না করতে শুরু করে। 1 ঘন্টা পর তিথি অতিরিক্ত ঝাল খেয়ে পাগলের মতো করছে। কাবির দ্রুত গতিতে তিথিকে টানতে টানতে বেডরুমে নিয়ে যায়। প্রমাকে আসতে ইশারায় মানা করে দেয়। প্রমা বেচারা কী করবে ভেবেই পায় না। তখনই লিমন কল দেয় তাকে। ব্যাস, তার আর খুশি দেখে কে। কাবির তিথিকে ঘরে এনে ডোর লক করে দেয়। তিথি বেচারি ঝাল খেয়ে মরমর অবস্থা। তার উপরে এই কাবিরের অদ্ভুত আচরণ, সব মিলিয়ে তার প্রচুর কান্না পাচ্ছে। কাবির ধীর পায়ে তিথির দিকে এগিয়ে আসে। কাবির একটা কিটক্যাট তিথির মুখে পুরে দিয়ে বলে, শোনো মেয়ে, কাইফা আমার বান্ধবী। তোর উপকারের প্রতিদান আমি কখনোই শোধ করতে পারবো না। ওর সাথে খারাপ আচরণ করলে আমি তোমায় শেষ করে দেব। শুনুন, আপনার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। ঘোড়ামুখ কোথাকার, আপনি যা ইচ্ছে করুন গিয়ে। কাবিরের আবার মেজাজ খারাপ হয়। তিথি তাকে কখনোই বোঝে না। বাচ্চা মেয়েটা বড্ড পাগলাটে টাইপের লাগে। এখন সরুন তো, আমার গোসল করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, পড়াশোনা করতে হবে, আপনার কাইফার সেবা যত্ন করতে হবে। লিসেন লিসেন, ঘোড়া মুখে নামে আর একবার ডাকলে কি করবো আমি নিজে জানি না। মাইন্ডেড। তিথি ওয়াশরুমে ঢোকে, আবার পিছনে ফিরে দাঁড়িয়ে বলে, যান যান, আপনার কাইফাকে টাইট করে জড়িয়ে ধরে সেবা যত্ন করুন গিয়ে, গুন্ডা পুরুষ একটা। কাইফাও অপেক্ষা করতে করতে এক পর্যায়ে যায় কাবিরের ঘরে। তিথি বাত নিয়ে ঘরে এসে দেখে কাইফা ভিডিও কলে কাকে যেন কাবিরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। কাইফা আর কাবির তিথির উপস্থিত বুঝতে পেরে কথা বলা অফ করে দেয়। তিথির খুব রাগ হয় কাবিরের সাথে কাইফাকে বসে থাকতে দেখে। সে নিজের মাথায় শাড়ির আঁচল তুলে কয়েক কদম এগিয়ে বলে, আসসালামু আলাইকুম আপু, আমার নাম আরিয়ানা তিথি। আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এই তিথিকে বলবেন। আমি সর্বদাই আপনার সেবায় নিয়োজিত আপু। আবার দম নিয়ে বলে, আমি এখন নামাজ পড়বো, আপনারা কিছুক্ষণ সময়ের জন্য বাইরে যেতেন তাহলে খুশি হতাম। কাইফা হন্তদন্ত হয়ে বলে, কবির এই মেয়েটাকে তোমার ঘরে কি করছে? তাছাড়া আমাকে কোন সাহসে ঘর থেকে বেরিয়ে যেতে বলছে? হাউ ডেয়ার ইউ! বলেই তিথিকে থাপ্পড় মারে। কাবির শান্ত চোখে তিথির উদ্দেশ্যে বলে, তিথি, তুমি এখন থেকে আর আমার ঘরে আসবে না, প্রমার সাথে থাকবে, ওকে?
নাও ইউ ক্যান গো। তিথি গালে হাত দিয়ে ছলো ছলো নয়নে কাবিরের দিকে তাকিয়ে বলে, সরি আপু, আমায় ক্ষমা করবেন, আমি আর আপনাদের ডিস্টার্ব করব না। তিথি দৌড়ে প্রমার রুমে যায়। প্রমা এখনও লিমনের সাথে কথা বলছে। তিথি নামাজে বসে পড়ে, আল্লাহর কাছে নিজের সকল দুঃখের কথা বলে। আল্লাহ, আমি তো এমন স্বামী চাইনি যে কিনা আমি থাকা সত্ত্বেও অন্য নারীর জন্য আমাকে ঘর থেকে বের করে দিল। আমার ভীষণ কষ্ট হচ্ছে আল্লাহ, আমি এখানে থাকতে চাই না, আমাকে আমার আব্বুর কাছে নিয়ে চলো না আল্লাহ। আমি নিজেকে পবিত্র রেখেছি আমার স্বামীর জন্য, আর সে স্বামীর সামনে কিনা একটা মেয়ে থাপ্পড় মারলো, তবু তিনি কিছু বললো না। ইয়া রাব্বুল আলামিন, আপনি নিশ্চয়ই এইসব কিছুর মধ্যে দিয়ে আমায় পরীক্ষা নিচ্ছেন। আমি একটা হাদিসে পড়েছি, আপনি আপনার পছন্দের বান্দাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেন। আমি আপনার অতি নগণ্য বান্দা, আপনি দয়া করে আমার ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। প্রমা তিথিকে জায়নামাজের উপরে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে যায়। তিথি, বোন আমার, কি হয়েছে? কথা বল প্লিজ। তিথি, এই তিথি। কিছুক্ষণ পর ভাইয়া, কিছু করো। তিথি চোখ খুলছে না কেন? নাটক করছে এসব, সব নাটক। শাট আপ কাইফা, তুমি বাসায় চলে যাও। কাইফা রাগে ফুসফুস করতে করতে চলে যায়। প্রমা, তুই ঘুমিয়ে পড়, আমি ওকে নিয়ে যাচ্ছি। কাবির নিজের রুমে তিথিকে নিয়ে আসে। তিথির মুখের দিকে কিছুটা ঝুঁকে খুব মনোযোগ দিয়ে গালের বা পাশে মেডিসিন লাগিয়ে দেয়। তিথি কাবিরকে এত কাছে দেখে মুগ্ধ হয়, মনে মনে বলে। তিথি মনোযোগ দিয়ে এইসবই ভাবছিল। হঠাৎ কাবিরের গলার অ্যাডামস অ্যাপেল অর্থাৎ থাইরয়েডের উঁচু নিচু অংশে টুপ করে চুমু খেয়ে বসে। কাবিরের হাত থেমে যায়, গভীর দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে থাকে। তিথি আগে ভাগে হাত দিয়ে ঠোঁট ঢেকে নেয়। কাবির ঠাস করেই থাপ্পড় দেয়, ফলে তিথির গালে পূর্ব থেকে আঘাতপ্রাপ্ত স্থানে আবার ব্যথা হতে শুরু করে। কাবির রাগান্বিত স্বরে বলে ওঠে, হ্যাঁ মেয়ে, তোমার তো সাহস অনেক বেশি দেখছি। কী সমস্যা তোমার? হ্যাঁ, এইভাবে আমার কাছে আসবে না কখনো, মাইন্ডেড। তিথি নীরবে বলে, আপনি যখন আমাকে পছন্দই করেন না, তাহলে বিয়ে কেন করলেন? আমি কি আপনাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছিলাম? এতই যখন কাইফা আপুকে ভালোবাসেন, তাহলে আমায় কেন বিয়ে করলেন? তাকে বিয়ে করতেন আপনি। আমাকে কি সরকারি জিনিস পাইছেন, যখন ইচ্ছা তখন শুধু থাপ্পড় মারেন? এটা বলার সাথে সাথে কাবির তিথিকে আরও একটা থাপ্পড় মারে। রাত গভীর, বাইরে ঝোড়ো বাতাসের শো শো শব্দ ঘরের ভিতরে এক গুমোট অস্বস্তি তৈরি করেছে। জানালার পর্দাগুলো বাতাসের ঝাপটায় অবাধ্য হয়ে উঠছে, যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। ঘরের কোণে রাখা ল্যাম্পের আলোটা মাঝে মাঝে কেঁপে উঠছে, যার ফলে কাবিরের ছায়াটা দেয়ালে এক বিশাল দানবের মতো দেখাচ্ছে। জানালার দিকে তাকিয়ে তার হাত দুটো মুষ্টিবদ্ধ, সে নিজের ভিতরে এক প্রচণ্ড যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। তিথি, কাল সকালে আমি তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। থাপ্পড় খেয়ে বিছানার এক কোণে বসেছিল। কথাটি শুনে তার সারা শরীর হিম হয়ে গেল। সে অস্ফুট স্বরে বলল, মানে হঠাৎ এ কথা কেন বললেন? আমি কি কোনো ভুল করেছি? বাতাসের শব্দ ছাপিয়ে তার গলাটা আজ খুব ভারী এবং ভাঙা শোনাচ্ছে। ভুল তুমি করোনি তিথি, ভুলটা আমি করেছি। তোমাকে বিয়ে করাটা আমার একটা নিষ্ঠুর চাল ছিল। কাইফাকে আমার জীবন থেকে সরাতে আমি তোমাকে ব্যবহার করেছি। আমি জানতাম না যে কাইফা মরতে বসেছে, ওর ব্রেন টিউমার হয়েছে। কাবিরের কণ্ঠে অপরাধবোধের স্পষ্ট ছাপ। সে তিথির দিকে তাকাতে পারছে না, কারণ সে জানে তিথির চোখে এখন কেবল তার জন্য ঘৃণা আর জল। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। তার বুক ফাটা কান্নায় ঘরের নিস্তব্ধতা চিরে গেল। আপনি আপনি আমাকে কেবল একটা অস্ত্র হিসেবে ব্যবহার করলেন। আমার স্বপ্ন, আমার বিশ্বাস, সবকিছুর কোনো দাম নেই আপনার কাছে? কাইফার আপুর ব্রেন টিউমার হয়েছে বলে আপনি আমাকে জ্যান্ত কবর দিয়ে দিলেন? তিথির কান্নার শব্দে কাবিরের বুকটা মোচড় দিয়ে উঠল। সে জানালার গ্রিলটা শক্ত করে ধরল। তার মনে হচ্ছে সে কাইফাকে বাঁচাতে গিয়ে নিজের আত্মাকে বিসর্জন দিচ্ছে। চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকারে রাগের চেয়ে বেশি ছিল নিজের উপরে ঘৃণা। আমি কি করবো তিথি? কাইফা আমাকে ভালোবেসে মরতে বসেছে। আমি যদি এখন তাকে বলি যে আমি অন্য কাউকে বিয়ে করেছি, তবে সে এক মুহূর্তও বাঁচবে না। আমি খুনের দায় নিতে পারবো না। আর আমার এই খুনের দায় কে নেবে? আপনি তো আমাকেও মেরে ফেললেন। কাইফা আপুকে মিথ্যা সুখ দিতে গিয়ে আপনি আমাকে যে বিষ দিলেন, তার কোনো ওষুধ আছে? বাইরে বাতাসের বেগ আরও বাড়ল। একটা পর্দা উড়ে এসে কাবিরের গায়ে আছড়ে পড়ল, যেন তাকে বন্দি করতে চাইছে।
কাবির পর্দাটা সরিয়ে দিয়ে ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। তার মাথাটা 2 হাতের তালুতে লুকানো। সে বুঝতে পারছে সে এক অন্তহীন অপরাধবোধের গহ্বরে তলিয়ে যাচ্ছে। খুব নিচু স্বরে যেন নিজের সাথেই কথা বলছে। আমি জানি আমি অপরাধী, আমি জানি আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম, কিন্তু আমার আর কোনো পথ নেই তিথি, আমার আর কোনো পথ নেই। তিথি আর কোনো কথা বলল না। সে কেবল বালিশে মুখ গুজে ফুপিয়ে কাঁদতে লাগলো। সেই কান্নার শব্দ আর বাইরের বাতাসের হাহাকার মিলেমিশে একাকার হয়ে গেল। কাবির সেই শব্দ সহ্য করতে না পেরে কান চেপে ধরল, কিন্তু অপরাধবোধের সেই চিৎকার তার মনের ভিতর থেকে থামছে না। কাবির চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার শরীর যেন পাথরের মতন ভারী। সে ধীরে ধীরে তিথির বিছানার দিকে এগিয়ে গেল। তিথি তখনও বালিশে মুখ গুজে কাঁদছে। তার কাঁধগুলো কেঁপে কেঁপে উঠছে। তিথি কোনো উত্তর দিল না। তার কান্নার তীব্রতা সামান্য কমল, কিন্তু সে মুখ তুলল না। আমি জানি আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্য নই। আমি তোমার জীবনটা কেড়ে নিয়েছি, তোমার পবিত্র বিশ্বাসকে আমি নোংরা রাজনীতিতে ব্যবহার করেছি। তুমি আমাকে ঘৃণা করো তিথি, তোমার সেই ঘৃণা আমার প্রাপ্য। কিন্তু কাল সকালে যখন তুমি চলে যাবে, তখন তুমি শুধু এইটুকু জেনে যাও, আমি তোমাকে ঠকিয়েছি, কিন্তু তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ ছিল না। তুমি তুমি খুব ভালো মেয়ে। তোমার মতো নিষ্পাপ একটা মানুষকে এই নরকে টেনে আনার জন্য আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। কাবির উঠে দাঁড়ালো। ঘরের ল্যাম্পের আলোটা আবার কেঁপে উঠল, যেন বিদায়ের ঘণ্টা বাজাচ্ছে। হঠাৎ বালিশ থেকে মুখ তুলে তার চোখ দুটো রক্তবর্ণ, কিন্তু দৃষ্টি স্থির এবং শীতল। আমি আপনাকে ঘৃণা করি না। ঘৃণা করার মতো কোনো অনুভূতিই আমার আর অবশিষ্ট নেই। আপনি আমার ভেতরের সবটুকু আলো নিভিয়ে দিয়েছেন ঘোরামুখ। এখন আমি শুধু একটা শূন্য খোলস। আপনি কাইফা আপুকে বাঁচানোর জন্য আমাকে ব্যবহার করলেন, ভালো কথা, কিন্তু আপনি কি জানেন আপনি কাকে মারলেন? আপনি সেই তিথিকে মারলেন যে বিশ্বাস করতো ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র জিনিস। আপনি কাল সকালে আমাকে পাঠিয়ে দেবেন বেশ, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই পাপের বোঝা শুধু আপনার একার নয়। কাইফা আপু যখন জানতে পারবেন, তখন তিনিও এই অপরাধের অংশীদার হবেন। আপনি তাকে বাঁচানোর জন্য যে মিথ্যা সুখের প্রাসাদ গড়লেন, সেই প্রাসাদ একদিন আপনার নিজের হাতেই ভেঙে পড়বে। তিথির কণ্ঠস্বর শান্ত, কিন্তু তার প্রতিটি শব্দ কাবিরের বুকে তীরের মতো বিঁধল। কাবিরের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিথির এই শীতল যুক্তিনির্ভর আঘাত তার চিৎকারের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। তিথি তুমি? কাবিরকে থামিয়ে দিয়ে আবার বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। তার পেটটা কাবিরের দিকে ফেরানো। তার কণ্ঠস্বর এবার আরও শান্ত, যেন সব আবেগ শেষ হয়ে গেছে। যান, রাত অনেক হয়েছে, কালকে জন্য তৈরি হন। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। তিথির মা তানিয়া মিথুর অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুমের সোফায় পাথরের মূর্তির মতন বসে আছে কাবির। তার চোখ লাল, সারা রাত নির্ঘুম কেটেছে। তানিয়া মিথুর দিকে তাকাতে পারছে না। তার মনে হচ্ছে সে শুধু তিথির জীবনই নষ্ট করেনি, এই পরিবারের সম্মানও ধূলিসাৎ করেছে। তিথি তখনও তার ঘরে, দরজা বন্ধ। তানিয়া মিথু এক কাপ গরম চা নিয়ে কাবিরের সামনে রাখলেন। তার মুখে কোনো রাগ বা অভিযোগের চিহ্ন নেই, বরং এক গভীর বিষাদের ছায়া। চাটা খাও বাবা, কাল রাতে যা হয়েছে তার জন্য তুমিও কম কষ্ট পাওনি। আমি আমি জানি না কি বলবো আন্টি। আমি আপনার সাথে, তিথির সাথে যা করেছি তার কোনো ক্ষমা হয় না। ক্ষমা অক্ষমার কথা পরে হবে। আমি শুধু জানতে চাই, তিথি তো কাল রাতে শুধু এটুকুই বলেছে যে তুমি তাকে আর রাখতে পারবে না। বাকিটা আমার অনুমান। কাইফার অসুস্থতার কথা কি সত্যি? দীর্ঘশ্বাস ফেলে তার গলা ধরে আসছে। হ্যাঁ আন্টি, সত্যি। ওর ব্রেন টিউমার লাস্ট স্টেজে, ডাক্তার আশা ছেড়ে দিয়েছে। চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। হায় আল্লাহ, এত বড় একটা মেয়ে, এত সুন্দর জীবন। হঠাৎ করে যেন বাঁধ ভেঙে গেল, কিন্তু কণ্ঠে ভালোবাসার বদলে ছিল এক গভীর কৃতজ্ঞতার ভার। আমি আমি কাইফাকে ভালোবাসি না আন্টি, কিন্তু আমার যখন খারাপ সময় চলছিল, যখন আমার সব শেষ হয়ে গিয়েছিল, তখন কাইফাই আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিল। সে আমার জীবন বাঁচিয়েছিল। সেই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। এখন যখন ওর হাতে আর বেশি সময় নেই, তখন আমি ওকে একা ফেলে যেতে পারি না। আমি ভেবেছিলাম তিথিকে বিয়ে করে আমি কাইফাকে আমার জীবন থেকে সরিয়ে দেব, যাতে ও আমাকে ভুলে যেতে পারে।
কিন্তু যখন জানলাম ও মরতে বসেছে, তখন আমার মনে হলো আমি যদি এখন ওকে বলি যে আমি অন্য কাউকে বিয়ে করেছি, তবে ও হয়তো এই শোক সহ্য করতে পারবে না। আমি ওকে শেষ আঘাতটা দিতে পারবো না। কাবিরের কাঁধে হাত রাখলেন। তার চোখে জল, কিন্তু কণ্ঠে কোনো অভিযোগ নেই। আমি বুঝতে পারছি বাবা, তুমি ভালোবাসার ঋণ শোধ করছো না, তুমি কৃতজ্ঞতার ঋণ শোধ করছো। কাইফা তোমার খারাপ সময় পাশে ছিল, আর তুমি এখন তার শেষ সময় পাশে থাকতে চাইছো। এটা ভালোবাসা না হলেও এর চেয়েও বড় কিছু, এটা মানবিকতা। আশ্চর্য হয়ে তানিয়া মিথুর দিকে তাকালো। সে আশা করেছিল কঠিন তিরস্কার, কিন্তু পেল এক অপ্রত্যাশিত সহানুভূতি। আন্টি, আপনি আপনি আমাকে ভুল বলছেন না? মুচকি হাসলেন, সেই হাসিতে গভীর মমতা। ভুল বুঝবো কেন? আমি তো মা, আমি জানি মানুষ যখন ঋণী হয় তখন সে কি করতে পারে। তাছাড়া আমি তোমার বিপদে সামান্য ভরসা জোগাতে পেরেছিলাম, বাকিটা তুমি করেছিলে। তুমি তিথিকে ব্যবহার করেছো, এটা ঠিক, কিন্তু তুমি তো কাইফার প্রতি তোমার দায়িত্ববোধ থেকে সাহায্য করতে চাচ্ছ। তোমার কোনো উদ্দেশ্য খারাপ ছিল না বাবা, পরিস্থিতি তোমাকে খারাপ বানিয়েছে। তানিয়া মিথু কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন নিজের ভিতরের কষ্ট সামলে নিচ্ছেন। ড্রয়িং রুমে নিস্তব্ধতা ভেঙে শুধু বাইরের পাখির ডাক শোনা যাচ্ছিল। তিথির জন্য আমার কষ্ট হচ্ছে, কিন্তু তিথি চঞ্চল, তবে শক্ত মেয়ে, ও সামনে নেবে। আমি জানি তোমার পক্ষে এখন কাইফকে ছেড়ে তিথিকে গ্রহণ করা সম্ভব নয়, আর তিথিও সেই মিথ্যে সম্পর্কের ঘোরে ফিরতে চাইবে না। আন্টি, আমি তিথির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি। আমি তিথির সব দায়িত্ব নেব, ওর পড়াশোনা, ওর ভবিষ্যৎ। না বাবা, তিথিকে তার নিজের জীবন গড়তে দাও। তুমি শুধু এইটুকু নিশ্চিত করো যে কাইফা যেন শেষ দিনগুলোতে শান্তিতে কাটাতে পারে, আর তিথিকে তার প্রাপ্য সম্মান দাও। আমার আর কিছু লাগবে না, তুমি যাও বাবা, কাইফার কাছে যাও। সোফায় বসা থেকে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো কৃতজ্ঞতায় ছলছল করছে। এই প্রথম সে নিজের অপরাধের ভার কিছুটা হালকা অনুভব করল, যদিও সেই ভার পুরোপুরি নামেনি। আমি আমি আপনাদের কাছে চিরঋণী থাকবো আন্টি। স্নেহ ভরে কবিরের মাথায় হাত রাখলেন। সুখে থাকো বাবা, এটাই আমার চাওয়া, আল্লাহর কাছে এটাই আমার চাওয়া। কাবির মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমের দরজা বন্ধ হওয়ার পর তানিয়া মিথু চোখ বন্ধ করে সোফায় হেলান দিলেন। তার চোখে জল, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি জানেন তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বছর কয়েক পর সময় তার নিজস্ব গতিতেই বয়ে চলে। সেই ঝোড়ো রাতের পর অনেক জল গড়িয়ে গেছে। তিথি তার মায়ের কাছে ফিরে এসেছিল। প্রথম দিকে তার জীবনটা ছিল এক শূন্য মরুভূমির মতো, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে গুছিয়ে নিয়েছে। এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে আছে। সামনে বইয়ের স্তূপ। তার চোখে এখন আর জল নেই, আছে এক স্থির লক্ষ্য, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়া। অন্যদিকে কাবিরের জীবন ছিল এক আপাত শান্ত সমুদ্রের মতো, যার গভীরে লুকিয়েছিল এক তীব্র ঝড়। হসপিটালে থাকা কাইফার পাশে সে ছিল, কিন্তু সেই থাকাটা ছিল এক কৃতজ্ঞতার বোঝা। ভালোবাসার বাঁধন নয়। কাইফা সুস্থ ছিল, কিন্তু তার নাটক চলতেই থাকলো। কাবির তার প্রতি যত্নশীল ছিল, কিন্তু তার মনের গভীরে তিথির স্মৃতি এক তীক্ষ্ণ কাঁটার মতো বিঁধে থাকত। তিথির শান্ত শীতল চোখ দুটো তাকে প্রতিনিয়ত তাড়া করত। তিথির চঞ্চল কথাবার্তা প্রায় মনে পড়ত। এই কয়েক বছরে ইতালি আর বাংলাদেশ যাওয়া আসা তার লেগেই থাকত। প্রমাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। কবিরের মনে একটা সন্দেহ অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। কাইফার অসুস্থতা নিয়ে তার মনে এক গভীর দ্বিধা, যা সে তার দোয়া বা অন্তর্দৃষ্টি বলতো কাজ করত। এত বছর ধরে একজন মানুষ ব্রেন টিউমার নিয়ে কীভাবে এত স্বাভাবিক থাকতে পারে? এই সন্দেহ দূর করার জন্য কাবির গোপনে একজন লোক নিয়োগ করল। তার কাজ ছিল কাইফার চিকিৎসার সাথে যুক্ত ডাক্তারদের কাছ থেকে সব তথ্য বের করা। কয়েক সপ্তাহ পর সেই লোক কাবিরের হাতে একটা ফাইল তুলে দিল। ফাইলটি খুলতেই কাবিরের চোখ কপালে উঠল। সেখানে স্পষ্ট লেখা, কাইফার কোনো ব্রেন টিউমার ছিল না,
সাথে লোকটা এটাও বলল সবটাই ছিল সাজানো নাটক। কাইফা একজন ডাক্তারকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিনে নিয়েছিল। তার উদ্দেশ্য ছিল কাবিরকে চিরদিনের জন্য নিজের কাছে আটকে রাখা। কাবিরের সারা শরীর রাগে, ঘৃণায় আর নিজের বোকামির কথা ভেবে কেঁপে উঠল। সে বন্ধুত্বের ঋণ শোধ করতে গিয়ে নিজের জীবন, তিথির জীবন সব নষ্ট করেছে। তার মনে হলো তিথির মা তানিয়া মিথু তাকে যে মানবিকতার কথা বলেছিলেন তা ছিল এক প্রতারণার আড়ালে ঢাকা। আর এক মুহূর্ত দেরি করল না কাবির। সে সোজা কাইফার বাড়িতে গেল, সেখানে কোনো চিৎকার, কোনো নাটক নয়। কাবির শান্ত শীতল কণ্ঠে কাইফাকে সব জানিয়ে দিল। কাইফার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে, তোমার নাটক শেষ কাইফা। তোমার কোনো অসুখ ছিল না। তুমি আমাকে ব্যবহার করেছ, আমার কৃতজ্ঞতাকে ব্যবহার করেছ। কাইফা প্রথমে অস্বীকার করতে চাইল, কিন্তু কাবির যখন ডাক্তারের সই করা রিপোর্টটা দেখালো তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। টেবিলের উপর থেকে তার চাবি আর ওয়ালেট তুলে নিয়ে, আমাদের সব সম্পর্ক আজ থেকে শেষ। তুমি তোমার জীবন নিয়ে থাকো। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা শুধরাতে চাচ্ছি। কবির, তুমি এমন করো না, আমি তোমাকে ভালোবাসি। কাবির সেই ভালোবাসার আবেদনে কান দিল না। সে জানে এটা ভালোবাসা নয়, এটা ছিল এক অসুস্থ অধিকারবোধ। সে দ্রুত কাইফার বাড়ি থেকে বেরিয়ে গেল। তার গন্তব্য এখন একটাই, তিথির বাড়ি। কাবিরের মনে এখন কোনো দ্বিধা নেই, কোনো অনুশোচনা নেই। আছে শুধু তিথিকে ফিরিয়ে আনার এক তীব্র আকাঙ্ক্ষা। সে জানে কাজটা সহজ হবে না। তিথি তাকে ঘৃণা করে, কিন্তু সে তিথির কাছে ক্ষমা চাইবে, তার পায়ের কাছে মাথা নত করবে। তিথিদের পুরনো অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালো কবির। বুকটা ধড়ফড় করছে। সে দরজায় নক করলো। ভিতর থেকে তিথির কণ্ঠস্বর ভেসে এলো, কে? লরা, তুই এসেছিস? দরজাটা খুলে গেল। তিথি তার প্রতিবেশী মেয়ে লড়া ভেবে দরজা খুলেছিল, কিন্তু দরজার পাশে যাকে দেখল তাতে তার চোখ দুটো বড় হয়ে গেল। তার ঠোঁটের কোণে আসা হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। তার চোখে আত্মবিশ্বাস, বিস্ময় আর এক চিলতে পূর্ণ যন্ত্রণার ছাপ। দরজার পাশে দাঁড়িয়ে আছে কাবির। আপনি? তিথি, দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তিথির শরীরটা মুহূর্তেই শক্ত হয়ে গেল। এত বছর পরেও কিছু মানুষ থাকে যাদের উপস্থিতি বুকের ভিতরে লুকিয়ে থাকা সব পুরনো ক্ষতকে একসাথে জাগিয়ে তোলে। কাবির ঠিক তেমনই একজন। তিনি এক মুহূর্তও কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তার চোখে কোনো আবেগ নেই, না ভালোবাসা, না ঘৃণা। আছে শুধু এক গভীর ঠান্ডা দূরত্ব। কাবির ধীরে ধীরে বলল, তিথি, আমি ভেতর আসতে পারি? তিথির চোখ নামিয়ে নিল। না, আপনি এখানেই বলুন। ঠিক তখনই ভেতর থেকে আরেকটি কণ্ঠ ভেসে এলো। কে রে তিথি? দরজায় কে? এই কণ্ঠটা কাবিরের বুকের ভিতরটা কাঁপিয়ে দিল। বহুদিন পরে শোনা সেই কণ্ঠ, তানিয়া মিথু। তিথি একটু জোরে বলল, আম্মু, তুমি আসো একটু। কয়েক সেকেন্ড পর দরজার সামনে এসে দাঁড়ালেন তানিয়া মিথু। সামনে তাকিয়েই তিনি থমকে গেলেন। চোখের চশমাটা ঠিক করে কাবিরের মুখের দিকে তাকালেন বারবার, যেন বিশ্বাস করতে পারছেন না। কাবির, তুমি এখানে? কাবির মাথা নিচু করল। জি আন্টি। এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তানিয়া মিথুর চোখে বিস্ময়, কষ্ট আর সতর্কতা একসাথেই ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, ভেতরে আসো। তিথির সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল। আম্মু, তানিয়া মিথু শান্ত গলায় বললেন, তুইও ভেতরে আয়, কথা বলার আছে। ঘরের ভেতরের নীরব যুদ্ধ ড্রয়িং রুমে বসতেই কাবির উঠে দাঁড়ালো। এক মুহূর্ত বসার সাহস পেল না সে। তার চোখ ভিজে রয়েছে, কিন্তু সে চোখ তুলতে পারছে না। হঠাৎই সে মেঝেতে বসে পড়ল। তিথি আঁতকে উঠল। আপনি এটা কি করছেন? কাবির কাঁপা গলায় বলল, আমি ক্ষমা চাইতে এসেছি আপনাদের দুজনের কাছে। সে মাথা নিচু করে বলল, আন্টি, আমি আপনার বিশ্বাস ভেঙেছি, তিথির জীবন নষ্ট করেছে। নিজের ভুল, নিজের দুর্বলতার মিথ্যা দয়ার বোঝায় আমি সবচেয়ে বড় পাপটা করেছি। তানিয়া মিথু কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপরে বললেন, উঠো, আল্লাহর সামনে মাথা নত করা যায়, মানুষের সামনে নয়।
কাবির উঠে দাঁড়ালো। আমি জানি ক্ষমা পাওয়ার যোগ্য নই, তবু এসেছে, কারণ সারা জীবনে অপরাধ নিয়ে বাঁচতে পারবো না। তিথি কঠিন গলায় বলল। ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যায় না? কাবির চোখ তুলে তাকালো। জানি, আমি কিছু দাবি করতে আসিনি, শুধু একটা সুযোগ চাই নিজেকে প্রমাণ করার। তানিয়া মিথু গভীরভাবে কাবিরের দিকে তাকালেন। সুযোগ সবাই চায় কাবির, কিন্তু সব সুযোগের দাম থাকে। কাবির মাথা নত করে বলল। আপনি যা বলবেন আমি মেনে নেব। তানিয়া মিথুর কণ্ঠ এবার কঠিন হলো। যদি আবার কখনো আমার মেয়ের জীবনে ঢুকতে চাও, তাহলে শুধু কথায় নয়, কাজে প্রমাণ দিতে হবে, নামাজি হতে হবে, তিনি এক এক করে বললেন। ফরেজগার হতে হবে, নিজের চরিত্র, সিদ্ধান্ত আর দায়িত্ব গাইরত থাকতে হবে। কোনো নারীর আবেগ নিয়ে খেলবে না, কখনো না। ঘরটা নিস্তব্ধ। কাবির দৃঢ় কণ্ঠে বলল। আমি মেনে নিচ্ছি সব কিছু। তিথি বিস্মিত হয়ে তাকালো। আপনি জানেন এইসব মানে কি? কাবির শান্তভাবে বলল। জানি, আর তাই তো চাই। আরও একটি শর্ত। তানিয়া মিথু একটু থেমে বললেন। আর একটা কথা, তিথি এখন নিজের ভবিষ্যৎ নিয়ে লড়ছে। সে ঢাকা মেডিকেলে ভর্তি হতে চায়। কাবির সঙ্গে সঙ্গে বলল। আমি জানি। কয়েক সপ্তাহ পর তুমি আবার ইতালি চলে যাবে, তাই তো? কাবির মাথা নাড়ালো। জি, মিস্টার গিগার সঙ্গে মিটিং আছে। তানিয়া মিথু তিথির দিকে তাকালেন। তিথি যদি চায় সে তোমার সঙ্গে যেতে পারে। পড়াশোনার পরিবেশ বদলাবে, কিন্তু কোনো চাপ থাকবে না। তিথি সঙ্গে সঙ্গে বলল। আম্মু আমি তানিয়া মিথু হাত তুলে থামালেন। সিদ্ধান্ত তোর, আমি শুধু দরজাটা খুলে রাখছি। সেই রাতে তিথি ঘুমাতে পারল না। কাবিরের চোখের অনুতাপ, তানিয়া মিথুর কথাগুলো সব মিলিয়ে বুকের ভিতরে এক অদ্ভুত ঝড়। সে জানে কবির তাকে ভেঙেছে, কিন্তু সে এটাও দেখে কাবির আর আগের মানুষটা নেই। ভোরের আজানে তিথির চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল। আল্লাহ আমাকে সঠিক পথটা দেখাও। কয়েকদিন পর কাবির বিদায় নিতে এলো। এবার সে দরজার বাইরে দাঁড়িয়ে থাকলো। কোনো দাবি নেই, কোনো আবদার নেই। তিথি দরজা খুলে বলল। আপনি সত্যিই বদলাতে চাইলে বদলান, নিজের জন্য। কাবির হালকা হাসলো। তুমি না এলেও আমি বদলাবো, সে থেমে পড়ল। কিন্তু যদি কোনোদিন আমার সঙ্গে হাঁটতে চাও আমি অপেক্ষা করব, জোর করব না। তিথি কোনো উত্তর দিল না। কাবির চলে গেল। দরজা বন্ধ করার সময় তিথির চোখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই জল কষ্টের নাকি কোনো নতুন শুরুর, সে নিজেও জানে না। ইতালির মিলানের রাতগুলো আলোয় ভরা। ঝলমলে রাস্তার দুই পাশে দামি শোরুম, ক্যাফে আর রেস্টুরেন্ট। সেই আলোর মাঝখানেই দাঁড়িয়ে আছে এক অভিজাত নাম, দ্য লাস্ট সুপার। রেস্টুরেন্টের ভেতরে আজও ভিড়, বিদেশি কণ্ঠ, হালকা জ্যাজ মিউজিক, কাঁচের জানালায় শহরের আলো, সব মিলিয়ে নিখুঁত এক দৃশ্য। কিন্তু এই নিখুঁততার মাঝেও একজন মানুষ একা দাঁড়িয়ে আছে, কাবির। সে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে চারপাশে তাকালো। কর্মীরা তাকে সম্মান দিয়ে সালাম দিল। সবাই জানে এই রেস্টুরেন্ট শুধু ব্যবসা নয়, কাবিরের স্বপ্ন। তবুও আজ তার চোখে কোনো তৃপ্তি নেই, একজন সফল মানুষের নিঃসঙ্গতা। অফিস রুমে ঢুকে কাবির কৌটোটা খুলে চেয়ারে রাখলো। দেয়ালে ঝোলানো সার্টিফিকেট, বিজনেস অ্যাওয়ার্ড সবই আছে, অথচ বুকের ভেতরটা ফাঁকা। তার ফোনের স্ক্রিনে ঢাকার সময় দেখা যাচ্ছে। সে জানে এই সময়টায় তিথি পড়ার টেবিলে বসে আছে। হঠাৎ মনে পড়ে যায় সাফল্য তখনই অর্থবহ যখন কাউকে নিয়ে ভাগ করা যায়। এই কথাটা সে আগে কখনো গুরুত্ব দেয়নি। রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পর মিস্টার গিগার এসে বসলেন। Business you booking Kabir. Milan life you? কাবির হালকা হাসলো। Milan maybe, but I'm still searching for myself. মিস্টার গিগার কফিতে চুমুক দিয়ে বললেন। You sense because I sent expression now your chain piece. কাবির ধীরে ধীরে বলল। Because I lost it once. Still think about her. কাবির মাথা নাড়ল। Not thinking, praying.
মিস্টার জিগার আর প্রশ্ন করলেন না। তিথিরা ময়মনসিংহ থেকে ঢাকায় শিফট হয়েছে। ঢাকায় সকাল মানেই তিথির ব্যস্ততা। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি তার জীবনের একমাত্র লক্ষ্য। আয়নায় তাকিয়ে সে নিজেকে চিনতেই পারে না। এই মেয়েটা আর সেই ভেঙে পড়া তিথি নয়। তানিয়া মিথু চা নিয়ে এসে বললেন। চোখে আগুন দেখছি। তিথি হালকা হেসে বলল, স্বপ্ন পড়লে আগুন লাগে আম্মু। ইতালির মিলানে কাবির এখন নিয়মিত নামাজ পড়ে। রেস্টুরেন্টের ব্যস্ততার মাঝেও সে সময় বের করে। তার কর্মীরা প্রথমে অবাক হলেও এখন অভ্যস্ত। রাতের নামাজ শেষ করে সে দোয়া করে, হে আল্লাহ, আমি যা ভেঙেছি তা যদি আমার হাত দিয়ে নাও জোড়া লাগে, অন্তত তাকে শক্ত করে দিন। নীরব খবর আদান প্রদান করে। তিথি আর কাবির সরাসরি কথা বলে না, কিন্তু তানিয়া মিথু মাঝে মধ্যে খবর দেন। আজ ভালো পড়েছে, আজ একটু মন খারাপ ছিল। এই ছোট ছোট লাইনের জন্যই কাবিরের পুরো দিন চালিয়ে যায়। একদিন তিথির ফোনে একটা মেসেজ আসে। এই প্রথম, নাম নেই, অভিযোগ নেই। কাবির চোখ বন্ধ করে বসে পড়ে। পরীক্ষার আগের রাতে তিথি হাতে কলম রেখে উদাস ভঙ্গিতে সে মনে মনে বলে, আমি যদি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার সাথে সাথে আপনাকেও পেয়ে যেতাম, কতই না ভালো হতো। মিলানে কাবির সেই রাতে রেস্টুরেন্টে যায়নি। সে মসজিদে বসেছিল অনেকক্ষণ। একই সময় দুই দোয়া একই সময়ে। ঢাকায় এক মেয়ে কলম হাতে নিয়ে চোখ বন্ধ করেছে। মিলানে এক পুরুষ সিজদায় মাথা রেখেছে। দুইজনের দোয়া আলাদা, কিন্তু অদ্ভুত অনুভূতি। রাত গভীর হলে কাবির রেস্টুরেন্টের ছাদে দাঁড়ায়। মিলানের আলো ঝলমল করছে। সে জানে সে সফল, সে প্রতিষ্ঠিত। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা এখনও বাকি। তিথিকে জেতা নয়, নিজেকে যোগ্য প্রমাণ করা। আর এই যাত্রা এখনও শেষ হয়নি। কয়েক মাস পর ঢাকার আকাশটা সেদিন অদ্ভুতভাবে পরিষ্কার ছিল। বর্ষার পরের নীল যেন অনেক দিনের জমে থাকা ভার ধুয়ে গেছে। শাহজালাল বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে কাবির গভীর শ্বাস নিল। দেশে ফেরা মানে শুধু মাটিতে পা রাখা নয়, পুরনো ভুল, পুরনো স্মৃতি আর অসমাপ্ত কথার মুখোমুখি হওয়া। সে কাউকে জানায়নি, কোনো আত্মীয় না, কোনো বন্ধু না। সে সোজা গেল তিথির বাড়ি। পুরনো সেই অ্যাপার্টমেন্ট, রং কিছুটা ফিকে, কিন্তু স্মৃতিগুলো এখনও তাজা। কাবির দরজায় নক করল। ভিতর থেকে তিথির কণ্ঠ। আম্মু, আমি দেখি। দরজা খুলতেই তিথি থমকে গেল। কয়েক মাসে সে বদলেছে। চোখে আত্মবিশ্বাস, মুখে পরিণতির ছাপ। সাদা ওড়নাটা কাঁধে, মাথায় সুন্দরভাবে জড়ানো। আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাও বদলেছে, আরও শান্ত, আরও স্থির। তিথি ধীরে বলল, আপনি দেশে? কাবির মাথা নাড়ল। আজই এসেছে, প্রথমে এখানে এলাম। এক মুহূর্ত নীরবতা। তারপরে তিথি দরজা একটু খুলে বলল, ভেতরে আসুন। এই ভেতরে আসুন। এর মধ্যে কোনো আবেগ ছিল না, কিন্তু অস্বীকারও ছিল না। তানিয়া মিথু কাবিরকে দেখে স্থির হয়ে গেলেন। তুমি সত্যিই ফিরে এসেছো? কাবির মাথা নিচু করে বলল, জি আন্টি, কিছু কথা ছিল। তানিয়া মিথু বসতে বললেন। তিথি চুপচাপ পাশে বসে রইল। কাবির শান্ত গলায় বলল, আমি ফিরে এসেছি স্থায়ীভাবে না, আপাতত। কিন্তু এবার আর পালাতে নয়, যা হবে সামনে দাঁড়িয়ে হবে। সে তিথির দিকে তাকালো। আমি জানি এখানে অনেক প্রশ্নের উত্তর দিইনি, আজ কোনো উত্তর চাইতেও আসেনি, শুধু জানাতে এসেছে আমি আমার কথায় আছি। তিথি চোখ তুলল। মানে? মানে আমি বদলানোর শর্তগুলো মেনে চলছি, নামাজ, দায়িত্ব, সীমা, সব। তানিয়া মিথু কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠলেন, সময়ই তার প্রমাণ দেবে। কাবির উঠে দাঁড়ালো। আমি আর বেশি থাকবো না, শুধু জানাতে চেয়েছিলাম আমি এখানে। সে চলে গেল। তিথি দরজা বন্ধ করল। বুকের ভেতর অদ্ভুত একটা ভার। কাবিরের বাড়িতে 2 দিন পর হঠাৎ অতিথি। তার চাচা, চাচি, বড় পরিবার সবাই একসাথে। ড্রয়িং রুমে বসেই কাবিরের চাচা হেসে বললেন, অনেকদিন পর দেশে এসেছিস, তাই ভাবলাম একটা ভালো খবর দিয়ে জানিয়ে। কাবির অবাক। কি খবর? চাচি হাসি মুখে বললেন, তোর বিয়ের কথা। কাবির চমকে উঠল। জিমি খুব ভালো মেয়ে, পরিবারের জানাশোনা আমরা সব ঠিক করে ফেলেছি। পাশে বসা প্রমা, কাবিরের ছোট বোন, বিস্ময়ে তাকিয়ে আছে।
মেজবুনও চুপ। চাচা আবার বললেন, আর প্রেমার সাথে লিমনের বিয়ের কথাও পাকা। ঘরে হঠাৎ ভারী নীরবতা। কাবির ধীরে বলল, আপনি আমাকে জিজ্ঞেস না করেই বিয়েতে আবার জিজ্ঞাসা কিসের? তুই তো অনেক ঘুরেছিস। কাবির শক্ত গলায় বলল, আমি বিয়ের জন্য প্রস্তুত। সবাই অবাক। প্রমা ফিসফিস করে বলল, ভাইয়া, কাবির উঠে দাঁড়ালো। আমার জীবনে এখনো কিছু অসম্পূর্ণ আছে, সেটা শেষ না করে আমি কাউকে বিয়ে করতে পারবো না। চাচার কণ্ঠ শক্ত হলো। সেই মেয়ে কাবির কোনো নাম নিল না। হ্যাঁ, সেদিন বিকেলে তিথি মেডিকেল কলেজের নোট নিয়ে বসেছিল। মনটা বারবার অন্যদিকে চলে যাচ্ছে। তানিয়া মিথু হঠাৎ বললেন, কাবিরের বাড়িতে আজ লোকজন এসেছে। তিথির হাত থমকে গেল। কেন? শুনেছি বিয়ের কথা উঠেছে। বুকের ভেতরটা কেঁপে উঠল তিথির। সে নিজেও বুঝতে পারল না কেন। কার সাথে? তানিয়া মিথুর দিকে তাকিয়ে বললেন। জানি না। তিথি চুপ করে পড়ায় মন দিল, কিন্তু অক্ষরগুলো ঝাপসা। রাতে সে জানলার পাশে দাঁড়িয়ে মনে মনে বলল, যদি সে অন্য কাউকে বেছে নেয় তাহলে কি আমার কষ্ট পাওয়ার অধিকার আছে? উত্তর পেল না। রাতে কাবির একা ছাদে দাঁড়িয়ে থাকে। নিচে ঢাকা শহরের আলো, একদিকে পরিবারের চাপ, একদিকে ভালোবাসার ঋণ। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, হে আল্লাহ, আমাকে এমন সিদ্ধান্ত নিতে দাও যাতে কেউ ঠকে না যায়। দূরে কোথাও তিথিও একই আকাশের নিচে দাঁড়িয়ে আছে। দুজনেই জানে এবারের যুদ্ধ বাইরের নয়, ভেতরের। তিথির ভেতরে ঝড় চলছে। মেডিকেল কলেজের নোট খোলা, কিন্তু তিথির চোখ বইয়ে নেই। মায়ের কথাটা বারবার কানে বাজছে। কাবিরের বাড়িতে আজ বিয়ের কথা উঠেছে। সে নিজেকে বোঝাতে চায়, কিন্তু বুকের ভেতরের কষ্টটা মানতে চায় না। আয়নার সামনে দাঁড়িয়ে তিথি নিচের দিকে তাকালো। উত্তরটা সহজ নয়। সে জানে সে আর আগের তিথি নেই। সে নিজের পায়ে দাঁড়াচ্ছে। তবুও কিছু মানুষ থাকে যারা জীবনের এক অধ্যায় হয়ে যায়। বই বন্ধ করলেও সেই অধ্যায়ের দাগ থেকেই যায়। পরদিন বিকেলে কাবিরের বাড়িতে চাচা চাচিদের সাথে জিমিও আসে। পরিপাটি, ভদ্র, চোখে আত্মবিশ্বাস। সবাই খুশি। কাবির চুপচাপ সব দেখছিল। একসময় জেমি নিজেই বলল, কবির, একটু কথা বলা যাবে? বারান্দায় দাঁড়িয়ে দুইজন। শহরের শব্দ দূরে। জেমি সরাসরি বলল, আমি জানি এই বিয়ের কথা হঠাৎ এসেছে। তুমি যদি প্রস্তুত না থাকো আমি জোর করব না। কাবির তাকিয়ে রইল। তুমি জানো, জেমি হালকা হাসল। আমি অন্ধ নই, কারো চোখে অন্য কারো নাম লেখা থাকলে বোঝা যায়। কাবির শান্তভাবে বলল, আমি কারো জীবন নষ্ট করতে চাই না। তাহলে সত্যিটা বলো। কাবির গভীর শ্বাস নিল। আমার জীবনে একজন আছে, আমি তাকে ভুলভাবে হারিয়েছি। এখনও সে ভুল সংশোধন করছে। জেমি মাথা নাড়ল। তাহলে তুমি সৎ, সেটাই আমার জন্য যথেষ্ট। তোমাকে যে পাবে সে পৃথিবীর সবচেয়ে সুখী নারী হবে। আফসোস, ব্যক্তিটা আমি হতে পারলাম না। সে ফিরে গেল। পরিবারের সকলেই রাতে সবাই বসলেই চাচা বললেন, তাহলে কি ঠিক হলো? কাবির সোজা হয়ে বসল। আমি বিয়ে করব না। ঘরে হঠাৎ নীরবতা। জিমের সাথে না? কারোর সাথেই না, এখন নয়। চাচার কণ্ঠ শক্ত। সেই মেয়ের জন্য? কাবির মাথা নিচু করল না। হ্যাঁ, কিন্তু শুধু তার জন্য না, নিজের জন্য। সে যদি কখনো না বলে? কাবির ধীরে বলল, তাহলে সেটাই আমার কপাল। আমি জোর করে কারো জীবন চাই না। প্রমা চুপচাপ ভাইয়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে গর্ব। সেদিন রাতে তানিয়া মিথু তিথির পাশে বসে বললেন, কাবির বিয়ে ভেঙে দিয়েছে। তিথির বুকটা কেঁপে উঠল। কেন? কারণ সে অপেক্ষা করতে চায়। তিথি কিছুই বলল না। তানিয়া মিথু ধীরে বললেন, তুই যদি তাকে ক্ষমা করতে না পারিস সেটাও ঠিক, কিন্তু নিজের মনকে মিথ্যে বলিস না। তিথির চোখ ভিজে উঠল। আমি ভয় পাই আম্মু। ভয় ভালোবাসার শত্রু নয়। ভয় থাকে বলেই মানুষ সাবধান হয়। রাতে কাবির মসজিদ থেকে ফিরেছে। আকাশের চাঁদ আধখানা। তার ফোনে একটি মেসেজ আসে, অচেনা নাম্বার। আপনি যদি একদিন কথা বলতে চান জানাবেন। কাবির থমকে দাঁড়ায়, চোখ বন্ধ করে বলে, আলহামদুলিল্লাহ। একটা মেসেজ, একটা দরজা,
সব শেষ নয়, সব শুরুও নয়, কিন্তু দুজনেই জানি এবার পালানোর পথ নেই। এই এক লাইনে এত দিনের অপেক্ষা যেন একসাথে এসে দাঁড়ালো। সে কোনো উত্তেজনা দেখালো না, কোনো আবেগী রিপ্লাইও না, শান্তভাবে লিখল, যেদিন তুমি প্রস্তুত সেদিনই, যাকে তুমি ঠিক করো। 2 দিন পর ঢাকা মেডিকেল কলেজের লাইব্রেরির পাশের ছোট ক্যাফেটা, খুব সাধারণ, বেশি লোক নেই, ঠিক যেমনটা তিথি চেয়েছিল। সেখানে যেখানে কথা বলা যায়, নাটক হয় না। তিথি আগে এসেছিল, কালো বোরখা, হিজাব, নেকাব, সাদা অ্যাপ্রন গায়ে, দেহের কোনো অংশই দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো ছাড়া। কাঁধে ব্যাগ, হাতে কফির কাপ, কিন্তু ঠোঁট ছোঁয়নি। কাপির ঢুকতেই তার চোখ এক মুহূর্তের জন্য উঠল, তারপরে আবার নামল। সেই বসে পড়ল। কিছুক্ষণ কেউ কোনো কথাই বলল না। এই নীরবতাই ছিল সবচেয়ে কঠিন। তিনি প্রথম কথা বলল, আপনি কেন এসেছিলেন সেদিন হঠাৎ? কাবির সরাসরি উত্তর দিল, কারণ পালিয়ে পালিয়ে আমি ক্লান্ত, আর তোমাকে না জানিয়ে সামনে এগোনোটা অন্যায়। তিথি তাকিয়ে রইল। আপনি জানেন আমি এখন কি নিয়ে ভয় পাই? জানি না, কিন্তু জানতে চাই। তিথি ধীরে বলল, আমি আবার ভেঙে পড়তে ভয় পাই, আবার বিশ্বাস করে যদি হারাই, আমি আর নিজেকে গুছাতে পারবো না। কাবির মাথা নাড়ল। এই ভয়টা তোমার থাকা উচিত, আমি সেটা কেড়ে নিতে আসিনি। কাবির গভীর শ্বাস নিল। আমি তোমার সাথে সবচেয়ে বড় অন্যায়টা করেছি, সিদ্ধান্ত একা নিয়ে, তোমার জীবন, তোমার মতামত সব উপেক্ষা করে। তার গলা ভারী হয়ে উঠল। আমি সেদিন ভালো মানুষ হতে চাইনি, শুধু দায়িত্বশীল শাস্তি চেয়েছিলাম। তিথির চোখ ভিজে উঠল। আর আমি তখন বিশ্বাস করেছিলাম আপনি আমাকে ছেড়ে গেলেও অন্তত সত্যটা বলবেন। কাবির চোখ নামালো। আমি পারিনি। অনেকক্ষণ পর তিথি বলল, আমি একটা কথা পরিষ্কার করে বলি, কাবির তাকালো। আমি এখন কোনো সম্পর্কে ফেরত যেতে চাই না, বন্ধুত্ব না আর আশ্বাসও না। কাবির শান্তভাবে বলল, ঠিক আছে। কিন্তু কাবির থামল। যদি কখনো অনেক পরে আমি আবার কাউকে ভাবি, তখন আমি এমন একজন মানুষকে চাই যে আমাকে বাঁচাতে আসবে না, পাশে হাঁটবে আমার। কাবির ধীরে ধীরে বলল, আমি সেটা হতে চাই। তিথির সঙ্গে সঙ্গে বলল, চাইলে হবে না, হতে হবে। ক্যাফে থেকে বেরিয়ে দুজন আলাদা পথে হাঁটল। কোনো নাটক নেই, কোনো প্রতিশ্রুতি নেই, কিন্তু বিদায়ের আগে তিথি থেমে বলল, একটা কথা, কাবির ঘুরে দাঁড়ালো। আপনি যদি আবার বিয়ের চাপে পড়েন, সিদ্ধান্ত নেবেন নিজের মতো করে। কাবির হালকা হাসল। এবার আমি কারো জীবন নিয়ে খেলবো না, এমনকি নিজেরও না। সন্ধ্যায় তিথি বাড়ি ফিরে মাকে বলল, আমি কথা বলেছি। তানিয়া, মিথু তাকিয়ে বললেন, কেমন লাগলো? তিথি ভাবল, হালকা, খুব হালকা। আর দূরে কাবির তার রেস্টুরেন্টের ঢাকার নতুন শাখার নকশা দেখছিল, পাশে নামাজের তসবিহ। সে জানে এই গল্প এখনও শেষ হয়নি। এবার যদি শুরু হয় তা হবে ধীরে, সতর্কভাবে, আর সত্যের উপরে দাঁড়িয়ে। ঢাকার একটি বড় হল, আলো ঝলমল করছে, ফুলের সুবাস বাতাসে ভেসে যাচ্ছে। কাবির চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে, তার চোখে অসহায়তার ছাপ। তার পাশে দাঁড়িয়ে প্রিয়া, শালীন, দৃঢ় এবং আত্মবিশ্বাসী। ভাইয়া, এটা শেষ করতেই হবে বলল সে। কাবির চুপ। প্রমা খুশি মনে লাজুক হাসি দিচ্ছে। কাবির চায়নি, সে চায়নি প্রমার বিয়ে হোক এইভাবে। তবে প্রিয়া দৃঢ়। আমি সব দেখছি ভাইয়া, তুমি বিরোধী হতে পারো, কিন্তু এই দায়িত্ব আমার। কাবির মুখে কেবল নীরবতা। সে জানে বাধ্য করা হলে ভালোবাসা নয়, পরিবার মানেই কিছু নিয়ম। বিয়ে শুরু। প্রমা লিমন দাঁড়িয়ে আছে, চোখে হালকা ভয়, কিন্তু মুখে খুশি। কাবির এক কোণে দাঁড়িয়ে নীরবভাবে দেখছে, মনে মনে বলছে। হলে প্রবেশ করছে আরও অতিথি। আলো, গান, হাসি সব মিলিয়ে এক ভীষণ উৎসবের ছাপ। এমন সময়ে তিথি এবং তার মা শালীন ও পর্দাশীল হলের এক কোণে প্রবেশ করল। তিথি চোখ নামিয়ে রেখেছে। মায়ের ধীর ও শালীন ভঙ্গি তাকে সাহস দিচ্ছে। আম্মু, আমি ঠিক থাকবো। তুমি নীরব থেকো, শক্ত হতে পারো তিথি। তিথি বসে গেল মায়ের পাশে। সে জানে এই বিয়েতে সে শুধু দেখা করবে, কোনো হস্তক্ষেপ নয়। কাবির দূরে দাঁড়িয়ে আছে, তার চোখে মিশ্র অনুভূতি। প্রমার জন্য আনন্দ,
নিজের জন্য দুঃখ, আর তিথিকে দেখার লাজুকতা। তিথি চুপচাপ বসে আছে, কোনো শব্দ নেই, শুধু চোখের আলো। কাবির মনে মনে বলল, বিয়ের অনুষ্ঠান এগোচ্ছে। প্রিয়া ছুটে ছুটে সকলকে সামলাচ্ছে। ভাইয়া দেখো, সব ঠিকঠাক হচ্ছে। বলল প্রিয়া। কাবির মাথা নাড়ল। সে জানে সে চাইলেও কিছু বদলাতে পারবে না। প্রমা আর লিমন শেষ পর্যন্ত মিলিয়ে গেল। হাসি, আনন্দ, ফুল সব কিছুই নিখুঁত। কাবির শুধু নীরব, তার চোখের কোণে লাজুক দুঃখ। বিয়ের শেষে সবাই ছবি তুলছে। প্রমা আর লিমন হাসছে, অতিথিরা আনন্দিত। কাবির দাঁড়িয়ে একপাশে নীরব। তিথি মায়ের পাশে বসে, হালকা চোখে হালকা হাসি, শান্তি। শুধু একজনই ছিল যার জন্য দুঃখ আর অনিশ্চয়তা, কিন্তু তাকে এই দৃশ্য ছুঁয়েছে না। নীরব শান্তি। কয়েকদিন পর ঢাকার বিকেল, আকাশে হালকা মেঘ। কাবির তার রেস্টুরেন্টের পাশে ছোট বাগানে দাঁড়িয়ে আছে, মন একদম অস্থির। দূরে দেখা যাচ্ছে তিথি, চোখ নামানো, হাত সামান্য কাঁপছে। সে এখনও পর্দাশীল অবস্থায় রয়েছে। কাবির ধীরে এগোলো, প্রতি পদক্ষেপে যেন সারা শরীর কাঁপছে। সে মনে মনে বলল। তিথি একটু তাকালো, চোখে বিস্ময়, তারপরে হালকা লাজ। আপনি এখানে? সে অস্ফুট গলায় বলল। হ্যাঁ, আমি এসেছি শুধু কথা বলতে। ধীরে কাবির শান্ত ভঙ্গিতে বলল, আমি আমি জানি না কি বলবো। আমার কথা দীর্ঘ নয়, আমি শুধু বলতে চাই আমি ভুল করেছি। তিথি চুপ, কাঁপছে না, তবে চোখে লাজুক ছাপ। আপনার ভুলের প্রভাব আমি বুঝেছি, কিন্তু সে সময় আমি বলিনি। কাবির হালকা মাথা নাড়ল। ঠিক আছে, তুমি বলবে না, আমি বলবো না, কিন্তু এখন আমি চাই শুধু তোমার সঙ্গে ঠিকঠাকভাবে দাঁড়াতে। তিথি ধীরে এক ধরনের চুপচাপ সম্মতি দিল। ঠিক আছে। শুনতে সহজ, কিন্তু দুজনের বুকের ভেতরে জ্বালা, লাজ, নীরব দ্বন্দ্ব সবই একসঙ্গে ভেসে আসছে। কাবির আরও এক ধাপ এগোলো। আমি চাই না তোমাকে আর কষ্ট পেতে দেখতে, তুমি চাইলে আমি দৌড়ে থাকবো। তিথি কিছুক্ষণ চুপ, তারপর ধীরে ধীরে বলল, আমি আমি জানি, আর আমি চাই না কেউ জোর করুক। কাবির মৃদু হাসল। তিথি চোখে লাজুক আভা, মুখে হালকা হাসি। ধীরে। হ্যাঁ। বাগানে হাওয়া বইছে, দুইজনই দাঁড়িয়ে আছে, কোনো চাপ ছাড়া, কোনো নাটক ছাড়া, শুধু নীরব বোঝাপড়া। এই প্রথম মুহূর্ত পর্দাশীল তিথি ও দুঃখী কবির, যেখানে কথার প্রয়োজন কম, চোখের ভাষাই যথেষ্ট। ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। তিথি তার সাদা ল্যাব কোট পরে এসেছে, চোখে সামান্য লাজুকতা, ধীরে ধীরে চলছে। কাবির সাথে এসেছে, হ্যান্ডসাম, চোখে একটা মৃদু হাসি। হঠাৎ ডাক্তাররা ও শিক্ষকেরা তাকে ঘিরে ধরে। ওয়াহ, কি ডিসিপ্লিন, কি কনসেন্ট্রেশন, সি ইজ সো ট্যালেন্টেড। কাবির চোখ বড় বড় করে, মনে মনে বলল। তিথি চোখ লজ্জায় নামিয়ে রাখল, কিন্তু মুখে অদ্ভুত হাসি ফুটেছে। আমি শুধু কাজ করছি। একজন সিনিয়র ডাক্তার বলল, তুমি দেখছো, তোমার রোগী ডাউট রাখে না, সি ইজ ব্রিলিয়ান্ট। কাবির হালকা হেসে বলল, আমি শুধু সাথে আছি। ডাক্তারেরা মুগ্ধ হয়ে বলছে, তিথি, তুমি খুব দ্রুত ডায়াগনোসিস করছো, অ্যামেজিং, খুব প্রফেশনাল। তিথি লাজুকভাবে মাথা নাড়ল, কিন্তু চোখে ছোট জেলাসি ফুটে উঠল। সব মহিলা ডাক্তারেরা কাবিরের দিকে তাকাচ্ছে। আর কিছু বলে না, শুধু মাথা নাড়িয়ে কাবির চোখে মৃদু হাসি দেয়। ফিসফিস করল, তুমি জেলাস, তাই না? তিথি চোখ বড় করে তাকালো। আমি না, আমি কিছু না। হঠাৎ একজন জুনিয়র ডক্টর বলে, কাবির, তুমি লাকি, এই ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট তোমার সাথে। কাবির হালকা লাজুক ভঙ্গিতে বলল, হ্যাঁ, আমি জানি। এক সিনিয়র শিক্ষক এগিয়ে আসলো। আমরা চাই তুমি ফিউচারের টপ ডাক্তার হবে। আর কাবির, তুমি সত্যি অসাধারণ। তিনি লাজুকভাবে হেসে বলল, সব ডক্টররা আমাকে প্রশংসা করছে, আর আপনি শুধু আমার দিকে তাকাচ্ছেন। কাবির ফিসফিস করে বলল, কারণ তুমি শুধু আমার। তিথি চোখ নামিয়ে ফেলল, লাজুকভাবে হেসে বলল, আমি রেগে যাচ্ছি, কিন্তু সত্যি প্রশংসা ভালো লাগে।
ডক্টরেরা তিথিকে ঘিরে আলাপ করছে। কাবির পাশে দাঁড়িয়ে আছে, চোখে মৃদু হাসি। ঢাকা মেডিকেল কলেজে একটি বড় ক্যান্টিনে কাবির আজ সকালে সিদ্ধান্ত নিল সব স্টুডেন্টদের জন্য রান্না করবে। তিথিকে ইমপ্রেস করার জন্য সে এত আয়োজন করছে। তিথি হাতে হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে, চোখে সামান্য লাজুকতা, রাগের মিশ্রণ। মনে মনে বলল কাবির। কাবির হাতে বড় প্যান, সামনে কালারফুল ভেজিটেবল, পাস্তা, ফ্রাইড রাইস, চিকেন কারি, সব কিছু একসাথে। তিথি চোখ নামিয়ে হেসে ফিসফিস করে বলল, আপনি কি সব একসাথে ম্যানেজ করতে পারবেন? কাবির হাসি দিয়ে বলল, শেফ কাবির চ্যালেঞ্জ মানে? স্টুডেন্টরা একে একে এসে দেখছে। তিথি চোখ নামিয়ে ভেতরে হেসে বলল, সত্যি ইমপ্রেসিভ। হঠাৎ এক জুনিয়র স্টুডেন্ট তিথির কাছে এসে ধাক্কা দেয়। ও তুমি কি? অসভ্যভাবে কথা বলতে শুরু করে। তিথি চুপচাপ বলল, সরি আমি। কিন্তু ছেলেটি তিথির সাথে রুড আচরণ করছে। তিথি লজ্জা আর রাগ মিশিয়ে কিচ্ছু বলতে পারছে না। কাবির সেই দৃশ্য দেখে চোখে শান্তি আর চোখে কঠোরতা। এনাফ। সে ধীর কিন্তু শক্ত কণ্ঠে বলল। ছেলেটি তাকিয়ে আছে, হঠাৎ ভয় পেয়ে চুপ। সরি স্যার আমি। কাবির ফিসফিস করে বলল, রেসপেক্ট করতে শেখো। কারোর সাথে খারাপ ব্যবহার করলে কনসিকুয়েন্স ফেস করতে হবে। ছেলেটি চুপ, মাথা নিচু করে চুপচাপ দাঁড়ালো। তিথি লজ্জা ও প্রশংসা মিলিয়ে বাজে অনুভূতি হয়। ক্যান্টিনের টেবিলে সবাই বসে আছে। কাবির নিজে রান্না করা খাবার পরিবেশন করছে। তিথির চোখে ছোট জেলাসি, লাজুক হাসি। আমি কি একটু টেস্ট করতে পারি? সে ফিসফিস করে বলল, তুমি চাইলে আমি সার্ভ করছি। তিথি খাবার চেখে দেখল, চোখে প্রশংসা। ওয়াও, সত্যি টেস্টি। ফিসফিস করে বলল। কাবির মাথা হালকা নাড়ল, মনে মনে বলল, আর সেই ছেলেটিও শাস্তি পেয়েছে, সব ঠিক হলো। তিথি লাজুকভাবে হাসি দিয়ে বলল, আজকে আপনার রান্নার প্রোটেক্টিভ আর অ্যাটিটিউড দুটোই কম্বো। কাবির হাসি ধরে রাখল। ঠিক তাই, তুমি শুধু আমার কাছে থেকো। তিথি কাবিরের কথার মাথা মুন্ডু কিছুই বোঝালো না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইব্রেরি। সকালবেলা হালকা সূর্যের আলো জানালার কাঁচ দিয়ে ভিতরে ঢুকছে। তিথি মেডিকেল বই হাতে বসে আছে, কাবির তার পাশেই। এখন কাবির সময় পেলেই তিথির কাছে চলে আসে, তিথিও বারণ করে না। হঠাৎ পাশের করিডরে কিছু শব্দ। একজন নতুন মেয়ে স্টুডেন্ট দ্রুত আসে, চোখে হাসি। চিফ কবির, দেখছি আপনি এখানে। সে বলল। কাবির মৃদু হেসে হ্যালো বলল। তিথি চোখ বড় করে তাকালো, মনে মনে বলল, কে? মেয়েটি আনন্দিত, রুমটা ফ্ল্যাটটি। আপনি সব সময় এত ভালো করে হ্যান্ডসাম। সে হেসে বলল। কাবির চোখে হালকা হাসি, কিন্তু দূরত্ব বজায় রাখছে। শুধু সাহায্য করছে। তিথির জেলাসি শুরু হয়। তিথি চোখ নামিয়ে রাখল, বুকটা ধড়ফড় করছে। ও না, আমি কি জেলাস হচ্ছি? মনে মনে বলল। মেয়েটি হঠাৎ কাবিরের দিকে ঘনিষ্ঠভাবে চোখ দিয়ে বলল, কবির, আপনি কি লাঞ্চ খেতে চান? আমি আজ নতুন রেসিপির চেষ্টা করছি। কাবির থেমে গেল, মনে মনে বলল, কিছু ইতস্তত করে বলল, ধন্যবাদ, কিন্তু তিথি এখানে আছে। তিথি চোখ বড় করে তাকালো, লাজুক, রেগে গেছে। আপনি কেন এমন বললেন? সে ফিসফিস করল। মেয়েটি হাসি দিয়ে চলে গেল। মনে হচ্ছে আমায় ইগনোর করছে। মনে মনে বলল তিথি। কাবির শান্ত ভঙ্গিতে তিথিকে বলল, তিথি, দেখছো আমি শুধু তোমার। তিথি চুপ, চোখ লাল আর রেগে গেছে, কিন্তু একটু হাসিও লুকানো নেই। আমি আমি রেগে গেলাম। ফিসফিস করল। ডাক্তারেরা লাইব্রেরিতে উপস্থিত, তারা প্রকাশ্যভাবে হাসছে। ওয়াহ, এত কেমিস্ট্রি! কেউ ফিসফিস করল। কাবিরের ফানি প্রোটেক্টিভ ভঙ্গিতে বলল, তিথি, তুমি জেলাস হতেই পারো, কিন্তু আমি সবসময় তোমার পাশে থাকবো। তিথি চোখ নামিয়ে রাখল, লাজুক হাসি ফুটল। আমিও রেগে গেলাম, কিন্তু হঠাৎ লাইব্রেরিয়ান চিৎকার করে বলল, কোয়েট স্টুডেন্টস!
কাবির হালকা মাথা নাড়ল, হেসে ফিসফিস করল। হুম। তিথি মৃদু চোখে চোখ রেখে বলল, আপনি জানেন আমি রেগে গেলেও আপনি আমাকে সব সময় হাসাতে পারেন। কিছুদিন পর ঢাকা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আজ ভিড়। বার্ষিক ইভেন্ট, স্টুডেন্ট, ডক্টর, শিক্ষক সবাই উত্তেজিত। আজ বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত কাবির। তিথির চোখে বাদে দেখা যাচ্ছে না কিছুই, কেউ তাকে চিনতেও পারছে না। কাবির হালকা হাসি নিয়ে স্টেজের দিকে এগোলো। তিনি নিজের হাতেই বানানো কুকিজ নিয়ে এসেছেন। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমি শুধু ইন্সপায়ারই করবো না, কিছু ফানি ও টেস্টি মোমেন্ট আনবো। কাবিরের হাতে ট্রেতে কুকিজ। আমি নিজেই বানিয়েছি, যদি কেউ চায় পরে আমাকে জানাবেন। স্টুডেন্টরা হাসি দিয়ে এগিয়ে আসে, কেউ খেতে চাচ্ছে, কেউ খুশি। কিছু কুকিজ পড়ে গেল, কেউ চেয়ার থেকে পড়ল। সব মিলিয়ে হাস্যকর, কিন্তু তিথির চোখ শুধু কাবিরের দিকে, হালকা ব্লাশ, লাজুক হাসি। ও, আজও আমি রেগে গেলেও ওর কাছে দাঁড়ালে সব ভুলে যাই। কাবির স্টেজে উঠে মাইক্রোফোন ধরে বলেন, Good morning, respected professors, dear doctors, nurses, and all the brilliant students of Dhaka Medical College. আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারাটা আমার জন্য শুধু অনার না, এটা একটা ইমোশন। কারণ এই জায়গাটা শুধু একটা মেডিকেল কলেজ না, এটা স্বপ্ন করার জায়গা, লড়াই করার জায়গা, আর মানুষ হয়ে ওঠার জায়গা। মেডিকেল লাইফ কখনো ইজি না। এক্সাম, প্র্যাকটিক্যাল, নাইট ডিউটি, পেশেন্ট, প্রেশার সব মিলে অনেক সময় মনে হয় আমরা আর পারছি না। অনেক সময় নিজের উপরে ডাউট চলে আসে, আমি কি পারবো, আমি কি যথেষ্ট ভালো। কিন্তু আজ আমি তোমাদের একটা কথা খুব ক্লিয়ার করে বলতে চাই, ফেলিওর ইজ নট দ্য অপোজিট অফ সাকসেস, ইটস এ পার্ট অফ ইট। আজ তুমি যদি ফেল করো তার মানে তুমি চেষ্টা করেছ, আর চেষ্টা মানেই তুমি থামোনি। স্ট্রেস আসবে, কিন্তু রিমেম্বার, স্ট্রেস ইজ টেম্পোরারি বাট ইউর লার্নিং ইজ পার্মানেন্ট। আজকের কষ্টই কালকের শক্তি হয়ে দাঁড়াবে। আমি বিশ্বাস করি তিনটা জিনিসে, ডিসিপ্লিন, পেশেন্স আর প্যাশন। ডিসিপ্লিন ছাড়া কোনো স্কিল পারফেক্ট হয় না, পেশেন্স ছাড়া কোনো চ্যালেঞ্জ ওভারকাম করা যায় না, আর প্যাশন ছাড়া কোনো ড্রিম সত্যি হয় না। মনে রেখো, মেডিকেল ফিল্ডে শুধু নলেজই সব না, তোমার এমপ্যাথি, তোমার অ্যাটিটিউড, তোমার হিউম্যানিটি, এই জিনিসগুলো একটা মানুষের জীবনের সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলে। তুমি শুধু একজন ডাক্তার না, তুমি কারো শেষ ভরসা, কারো পরিবারের আশা, কারো জীবনের আলো। আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা, টিম ওয়ার্ক। এই ফিল্ডে কেউ একা হিরো হতে পারে না। একজন ডাক্তার যত ব্রিলিয়েন্টই হোক, যদি টিম সাপোর্টিভ না হয়, আউটকাম কখনো ভালো হবে না। তাই সবসময় রেসপেক্ট করো তোমার জুনিয়র্স, সিনিয়র্স, কলিগস, এমনকি পেশেন্টদেরও। ছোটো জিনিসগুলোকে কখনো আন্ডার এস্টিমেট করো না। একটা পেশেন্টের হাসি, একটা ধন্যবাদ, একটা ছোট সাকসেস, এই ছোট জিনিসগুলোই আমাদের আবার দাঁড়ানোর শক্তি দেয়। সবশেষে আমি শুধু এটুকুই বলতে চাই, ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড, স্টে হাম্বল। নিজের ভুল থেকে শেখো, কিন্তু কখনো গিভ আপ করো না। তোমার ইন্টিগ্রিটি, অনেস্টি আর ডিটারমিনেশন, এই তিনটেই তোমাকে ট্রুলি সাকসেসফুল করবে। আর এখন এই স্পেশাল মোমেন্টে আমি একটা পার্সোনাল কথা শেয়ার করতে চাই। আমাদের লাইফে এমন কেউ আসে যার জন্য আমরা আরও ভালো মানুষ হতে চাই, আর সাপোর্ট আমাদের ক্লান্তিতে শক্তি দেয়, যার বিশ্বাস আমাদের নিজের উপর বিশ্বাস করতে শেখায়। আমার জীবনের সেই মানুষটা আজ এখানে আছে। তিথি, আমরা একসাথে অনেক পথ পেরিয়েছি, হাসি, রাগ, জেলাসি, সাইলেন্স আর নিঃশব্দ ভালোবাসা নিয়ে। তুমি আমার শক্তি, আমার শান্তি। আজ এই পাবলিক মোমেন্টে সবার সামনে আমি আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা করতে চাই, তিথি, উইল ইউ ম্যারি মি? সকলেই হালকা চিৎকার ও হাততালি দেয়। কেউ বুঝতে পারছে না তিথিকে, নিকাবের কারণে তাকে চেনা যাচ্ছে না। তিথি সবার আড়ালে দৌড়ে চলে যায়। কাবির ব্যাপারটা ম্যানেজ করে, তিথির পেছনে ছোটে, কিন্তু পায় না তিথি, তার বাড়ি চলে যায়। পরের দিন ঢাকা মেডিকেল কলেজের একটা নিরিবিলি কোচিং রুম। জানালার ফাঁক দিয়ে সকালের নরম আলো এসে পড়েছে টেবিলের উপরে। চারপাশটা বেশ শান্ত। আজ কাবির নিজেই এগিয়ে এসেছে তিথিকে গাইড করার জন্য। তিথি খুব মনোযোগ দিয়ে কাবিরের কথাগুলোও শুনছে, কিন্তু তার মনের এক কোণে গত লেকচারের সেই অস্বস্তি আর টেনশন এখনও রয়ে গেছে। কাবির যখন তিথিকে একটা টপিক বুঝিয়ে দিচ্ছিল, ঠিক তখনই রুমে প্রবেশ করলেন মিলি ম্যাডাম। তার চোখে মুখে এক ধরনের তীক্ষ্ণ বিরক্তি। তিনি কোনোভাবেই সহ্য করতে পারেন না যে কাবির তিথির সাথে কথা বলছে,
আসলে কাবির যে তিথিকে পছন্দ করে কিংবা তাদের যে বিয়ে হয়ে গেছে এই সত্যটা মিলি ম্যাডামের কাছে এক অসহ্য যন্ত্রণার মতো। তিনি তিথির দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসলেন। মিলি ম্যাডাম গম্ভীর গলায় বললেন, পড়ালেখার চেয়ে দেখি অন্যদিকেই মনোযোগ বেশি তোমাদের তিথি। গত দিনের লেকচার থেকে একটা প্রশ্ন করি, দেখি কেমন পারো। তিনি এমন এক কঠিন প্রশ্ন ধরলেন যা সাধারণত সিলেবাসের অনেক বাইরের। তিথি আমতা আমতা করতেই মিলি ম্যাডাম কঠোর স্বরে বললেন, পারলে না তো? আসলে যার মাথায় সারাক্ষণ রোমান্টিক চিন্তাধারা ঘোরে তার মাথায় মেডিকেলের পড়া ঢুকবে কিভাবে? কবিরের মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কেন যে তোমার মতো একজনের পেছনে সময় নষ্ট করছে সেটা আমার বোধগম্য নয়। শুধু চেহারা দিয়েই তো আর ডাক্তার হওয়া যায় না তিথি। মিলি ম্যাডামের প্রতিটা কথা তীরের মতো তিথির বুকে বিঁধছিল। কাবির কিছু বলতে চাইল, কিন্তু মিলি ম্যাডাম তাকে থামিয়ে দিয়ে তিথিকেও আরও একটু কিছু কটু কথা শুনিয়ে গট গট করে রুম থেকে বেরিয়ে গেলেন। রুমের সেই শান্ত সকালটা মুহূর্তেই বিষণ্ণতায় ভরে উঠল। মিলি ম্যাডামের কটু কথাগুলো তিথির কানে বিষ ঠেলেছিল বটে, কিন্তু তার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সেই দিনের পর থেকে তিথি যেন এক নতুন মানুষে রূপান্তরিত হলো। তার চোখে ছিল এক অদম্য জেদ, এক ইস্পাত কঠিন সংকল্প। সে দিন রাত এক করে পড়াশোনা শুরু করলো। কোচিংয়ের প্রতিটি লেকচার সে গভীর মনোযোগ দিয়ে শুনত, প্রতিটি টপিক খুঁটিয়ে খুঁটিয়ে পড়ত। তার লক্ষ্য এখন শুধু ঢাকা মেডিকেল নয়, বরং নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে মিলি ম্যাডামের মতন মানুষের তাচ্ছিল্য তাকে স্পর্শ করতে পারবে না। কাবির যে তিথিকে গাইড করার জন্য এগিয়ে এসেছিল সেও তিথির এই পরিবর্তন দেখে মুগ্ধ। সে বুঝতে পারছিল তিথি তার পুরনো কষ্টকে শক্তিতে রূপান্তরিত করেছে। কাবির নীরবে তিথিকে সমর্থন জুগিয়ে যেত, তার পড়াশোনার ফাঁকে ফাঁকে প্রয়োজনীয় টিপস দিত, কঠিন বিষয়গুলো সহজ করে বোঝাতো। তাদের মধ্যে এখন এক নতুন সম্পর্ক গড়ে উঠেছে, যেখানে ভালোবাসা আর শ্রদ্ধার পাশাপাশি আছে একে অপরের প্রতি গভীর বিশ্বাস। কয়েক মাস পরের ঘটনা, ঢাকা মেডিকেল কলেজের সেই কোচিং রুম। আজ একটি বিশেষ ক্লাস চলছে, যেখানে মিলি ম্যাডাম নিজেই উপস্থিত। তার চোখে মুখে সেই পুরনো বিরক্তি আর তাচ্ছিল্য। তিনি যেন সুযোগ খুঁজছিলেন তিথিকে আবারও অপদস্থ করার। মিলি ম্যাডাম ক্লাসের মাঝখানে হঠাৎ তিথির দিকে তাকালেন। তিথি তখন তার কালো নিকাবে আবৃত, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। তার এই শান্ত আত্মবিশ্বাসী চেহারা মিলি ম্যাডামের বিরক্তি আরও বাড়িয়ে দিল। তিনি মনে মনে ভাবলেন, আজ দেখাবো, শুধু নিকাব পরলেই আত্মবিশ্বাস আসে না, মেধা লাগে। মিলি ম্যাডাম গম্ভীর গলায় বললেন, তিথি, তুমি তো দেখছি বেশ মনোযোগ দিয়ে শুনছো। গত দিনের লেকচার থেকে আমি তোমাকে একটা প্রশ্ন করব, যা সিলেবাসের বাইরে হলেও একজন ভালো ডাক্তারের জন্য জানা জরুরি। দেখি কেমন পারো। তিনি এমন একটি জটিল ক্লিনিক্যাল কেস স্টাডি তুলে ধরলেন যা সাধারণত ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। প্রশ্নটি শুনে ক্লাসের বাকি শিক্ষার্থীরাও হতবাক। কাবিরের কপালেও চিন্তার ভাঁজ পড়ল, কিন্তু তিথি শান্ত রইল। তার নিকাবের আড়ালে থাকা চোখ দুটোতে কোনো ভয় বা দ্বিধা নেই, আছে শুধু স্থিরতা। সে মিলি ম্যাডামের প্রশ্নটি মনোযোগ দিয়ে শুনল, তারপরে কয়েক মুহূর্ত নীরব থেকে উত্তর দিতে লাগলো। তার কণ্ঠে কোনো জড়তা নেই, প্রতিটি শব্দ স্পষ্ট, প্রতিটি ব্যাখ্যা নির্ভুল। সে শুধু প্রশ্নের উত্তর দিল না, বরং সেই কেস স্টাডির সম্ভাব্য সব দিক, তার কারণ প্রতিকার এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করল। তার উত্তর শুনে ক্লাসের সবাই মন্ত্রমুগ্ধের মতন শুনছিল। তিথির উত্তর শেষ হলে রুমে পিনপতন নীরবতা। মিলি ম্যাডামের মুখে সেই তাচ্ছিল্যের হাসি উধাও। তার চোখে এখন বিস্ময় আর এক ধরনের অপ্রস্তুত ভাব। তিনি কল্পনাও করেননি যে তিথি এত নিখুঁতভাবে উত্তর দিতে পারবে। একজন শিক্ষার্থী ফিসফিস করে বলল, অসাধারণ। আরেকজন বলল, তিথি আপু তো সব জানে। কাবিরের মুখে এক ঝলক গর্বের হাসি ফুটে উঠল। সে জানত তিথি পারবে, কিন্তু তিথির এই আত্মবিশ্বাস আর গভীর জ্ঞান তাকেও অবাক করেছে। মিলি ম্যাডাম নিজেকে সামলে নিয়ে বললেন, খুব ভালো তিথি, আমি আশা করিনি তুমি এত ভালো উত্তর দেবে। তার কণ্ঠে এবার আর বিরক্তি নেই, আছে এক ধরনের অনিচ্ছাকৃত প্রশংসা। তিনি শান্তভাবে মাথা নিচু করল। তার নিকাব তাকে আরও বেশি আত্মবিশ্বাসী এবং রহস্যময় করে তুলেছে।
তার এই নীরব জয় যেন মিলি ম্যাডামের সব অহংকার চূর্ণ করে দিল। ক্লাসের বাকি শিক্ষার্থীরা তিথির দিকে শ্রদ্ধার চোখে তাকালো। তারা বুঝতে পারল তিথি শুধু মুখস্থ করা বিদ্যা নিয়ে আসেনি, সে জ্ঞান অর্জন করেছে গভীর নিষ্ঠা আর পরিশ্রমের মাধ্যমে। আর তার নিকাব, যা একসময় অনেকের কাছে তার দুর্বলতা মনে হয়েছিল, আজ তা তার আত্মবিশ্বাস আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছে। বিকেলের পড়ন্ত রোদ তখন ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে এসে পড়েছে। সারা দিনের ক্লাস আর মিলি ম্যাডামের সেই কঠিন ভাইবার ধকল কাটিয়ে তিথি আর কাবির এখন একটু নিরিবিলিতে বসে আছে। চারপাশটা বেশ শান্ত, হালকা বাতাস বইছে। তিথির মনটা আজ খুব ফুরফুরে, কারণ সে নিজেকে প্রমাণ করতে পেরেছে। কাবির ছাদের রেলিংয়ে হেলান দিয়ে তিথির দিকে তাকিয়েছিল। সে মুগ্ধ হয়ে দেখছিল তিথির শান্ত মুখটা। হঠাৎ কাবির বলে উঠল, তিথি, আজ তোমার এই জয়ের দিনে আমার জন্য বিশেষ কিছু করবে না? তিথি একটু অবাক হয়ে তাকালো। কি করব বলুন? কাবির হাসল। আমি জানি তোমার গলা খুব সুন্দর। আজকে আমাকে একটা গান গেয়ে শোনাবে? এমন কিছু যা আমাদের এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখবে। তিথি একটু লজ্জা পেল, কিন্তু কাবিরের অনুরোধ সে ফেলতে পারল না। সে কিছুক্ষণ চুপ করে থেকে ভাবল, তারপরে খুব নিচু আর মিষ্টি স্বরে গাইতে শুরু করলো সেই বিখ্যাত অ্যারাবিক গান। ধরল, বিসারাহা মাক আনা বাদাত হায়াতি। সত্যি বলতে তোমার সাথেই আমার জীবনের শুরু। ভিন্তা এল্লি ফাদেল লিফি দুনিয়াদি। আর এই পৃথিবীতে তুমিই আমার সবটুকু হয়ে আছো। মাক আনা হাসাইদ বি আমানি। তোমার সাথে আমি এক ধরনের নিরাপত্তা খুঁজে পেয়েছি। ভিন্তা এলি খাল্লিতনি আইস মিনতানি। আর তুমিই আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ। লাউ কন্ত আরাফ ইন্নি হাহিবাক কেডা। আমি যদি জানতাম যে তোমাকে আমি এতটা ভালোবাসবো, কুন্ত আসবাত এল আইয়াম ও এল জিনিন। তবে আমি দিন আর বছরগুলোকে আরো দ্রুত পার করে দিতাম। আসান আকন মাক ওফি হোদনাক্কেদা। যাতে আমি তোমার সাথে তোমার এই আলিঙ্গনে থাকতে পারি। ইয়া হাবিবি ইয়া আগলা এল এল আলামিন। ও গো আমার প্রিয়, তুমি এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ। আনামুস হাদার আব ঈদ আন্নাক লাহজা। আমি এক মুহূর্তের জন্যেও তোমার থেকে দূরে থাকতে পারবো না। ওয়ালা হাদার আইস হায়াতি মিন ঘেরাক। আর তোমাকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না। ইন্তা এল হায়া ও ইন্তা এল রো। তুমিই আমার জীবন আর তুমিই আমার আত্মা। ও আনা কোল হায়াতি ফেদা লে আইনাক। আমার পুরো জীবন তোমার ওই চোখের জন্য উৎসর্গ করা। কোল এলি ফাত মিন ওমরিমস হাসবাহ। আমার জীবনের অতীত যা কিছু গেছে তা আমি আর গুনবো না। ভোকুল এলি গাই মাক আন্তা হাসবা। আর ভবিষ্যতে যা কিছু আসবে তা কেবল তোমার সাথেই কাটাবো। ইন্তা এলি মালাইত হায়াতি বেলফারা। তুমি আমার জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছ। ও ইন্তা এলি দাভেদ ফি আলবই এল গারা। আর তুমি আমার হৃদয়ের সব ক্ষত সারিয়ে দিয়েছ। লোকন্ত আরাফ ইন্নি হাহেবাক্কেদা। আমি যদি জানতাম যে তোমাকে আমি এতটা ভালোবাসবো। কোন্ত আসবাত এল আইয়াম ও এল সিনিন। তবে আমি দিন আর বছরগুলোকে আরো দ্রুত পার করে দিতাম। আসান আকন মা আক ওফি হোদনাক্কেদা। যাতে আমি তোমার সাথে তোমার এই আলিঙ্গনে থাকতে পারি। ইয়া হাবিবি ইয়া আগলা এল এল আলামিন। ওগো আমার প্রিয়, তুমি এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ। তিথির কণ্ঠের মাদকতা আর অ্যারাবিক শব্দের সেই গভীর আবেগ যেন বাতাসের সাথে মিশে যাচ্ছিল। সে যখন গাইছিল তখন তার চোখ ছিল কাবিরের চোখের দিকে। গানের প্রতিটি কথায় যেন সে কাবিরের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করছিল। কাবির স্তব্ধ হয়ে শুনছিল। সে জানত তিথি গুণী, কিন্তু তার কণ্ঠে অ্যারাবিক গানের এই সুর তাকে এক অন্য জগতে নিয়ে গেল। ছাদের উপরে গোধূলির আলো আর তিথির কণ্ঠে সেই সুর সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি হলো।
গান শেষ হওয়ার পর কাবির কিছুক্ষণ কোনো কথাই বলতে পারল না। কাবির আবেগ ঘন গলায় বলল, তিথি, তোমার এই গানটা আমার হৃদয়ে গেঁথে থাকবে। মিলি ম্যাডাম বন্য কি আমাদের মাঝে যতই বাধা আসুক না কেন, তোমার এই সুর আর আমাদের এই বন্ধন কেউ ভাঙতে পারবে না। তিথির গানের রেশটুকু তখন বিকেলের বাতাসে মিলিয়ে গেল। তখন সেখানে এক গভীর নীরবতা নেমে এলো। কাবির তখনও তিথির চোখের দিকে তাকিয়ে আছে, যেন সে ওই সুরের মায়া জালে আটকে গেছে। তিথি গান শেষ করে একটু লাজুক হাসল, কিন্তু কাবিরের চোখে সেই গভীরতা দেখে সেও কিছুটা গভীর হয়ে গেল। কাবির তিথির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে একটু শক্ত করে ধরল। তার কণ্ঠস্বর আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি ভারী আর আবেগপ্রবণ। সে বলল, আজ মিলি ম্যাডামের সামনে তুমি যেভাবে নিজেকে প্রমাণ করেছ, আর এখন এই গানের মাধ্যমে যেভাবে তোমার মনের কথাগুলো বললে, আমি আজ নতুন করে তোমার প্রেমে পড়েছি। কাবির একটু থামল, তার চোখে এক ধরনের আকুতি ফুটে উঠল। সে আবার বলতে শুরু করলো, আমাদের এই পথটা সহজ ছিল না। পরিবারের অমত, মিলি ম্যাডামের মতো মানুষের ঘৃণা, আর আমাদের মধ্যকার হাজারো ভুল বোঝাবুঝি, সব মিলে আমি হয়তো তোমাকে অনেক সময় একা করে দিয়েছিলাম। কিন্তু আজ এই পরন্ত বিকেলে এই আকাশের নিচে দাঁড়িয়ে আমি তোমাকে আবার নতুন করে চাইতে এসেছি। তিথি, তুমি কি আমাদের এই অসম্পূর্ণ গল্পটাকে পূর্ণতা দেবে? তুমি কি সারা জীবনের জন্য আমার হাতটা ধরে আমার পাশে থাকবে? তিথি দেখল কাবিরের চোখে জল টলমল করছে। সে কাবিরকে সব সময় শক্ত আর আত্মবিশ্বাসী দেখেছে। আজ সেই মানুষটা তার সামনে কতটা অসহায়ভাবে নিজের ভালোবাসা প্রকাশ করছে। তিথির নিজেরও বুক ফেটে কান্না আসছিল, কিন্তু সেটা দুঃখের নয়, পরম সুখের। তিথি আলতো করে কবিরের চোখের কোণের জলটুকু মুছে দিল। সে মৃদু হেসে ধরা গলায় বলল, আমি তো কখনোই আপনার থেকে দূরে যাইনি কাবির। মিলি ম্যাডাম যখন আমাকে অপমান করছিল তখন আমার মনে হচ্ছিল আমি মরে যাই, কিন্তু তোমার ওই একটা ভরসার হাত আমাকে বাঁচিয়ে দিয়েছে। আপনি যদি আমার পাশে থাকতেন তবে আমি পৃথিবীর সব মিলি ম্যাডামের বিরুদ্ধে লড়াই করতে জানি। রাজি আছি আমি রাজি কাবির। আমি সারা জীবনের জন্য আপনার হতে রাজি। কাবির আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তিথিকে খুব কাছে টেনে নিল। ছাদের উপরে গোধূলির শেষ আলোটা তখন মিলিয়ে যাচ্ছে, আর শহরের বাতিগুলো একে একে জ্বলে উঠছে। কিন্তু তাদের দুইজনের হৃদয়ে তখন এক নতুন ভোরের আলো ফুটে উঠেছে। তারা জানতো সামনে আরও অনেক বাধা আসবে। এখন তারা একে অপরের পরিপূরক। এখন তিথি আর কবিরের দিনগুলো এক অন্যরকম ছন্দে কাটছে। তিথি এখন কাবিরের বাসা থেকেই প্রতিদিন ঢাকা মেডিকেল কলেজে যায়। প্রতিদিন সকালে কাবির নিজেই তাকে কলেজে নামিয়ে দিয়ে আসে। কাবির এখন ভীষণ ব্যস্ত, কারণ তাকে ইটালির রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি ঢাকার নতুন রেস্টুরেন্ট দ্য ইটালিয়ান ভিস্তাও সামলাতে হচ্ছে। তবুও শত ব্যস্ততার মাঝেও তিথির জন্য তার সময়ের কোনো অভাব হয় না। একদিন রাতে সারা দিনের কাজ শেষে তারা দুইজন তাদের শোবার ঘরের বারান্দায় বসেছিল। বাইরের আকাশে তখন এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। তিথি খুব শান্ত হয়ে কাবিরের কাঁধে মাথা রেখে বসেছিল। গত কয়েকদিনের ধকল আর মিলি ম্যাডামের সেই তিক্ত স্মৃতিগুলো তাকে যেন একটু বেশি শান্ত আর গম্ভীর করে তুলেছে। কাবির হঠাৎ তিথির চিবুক ধরে মুখটা নিচের দিকে ফেরালো। তার চোখে এক ধরনের দুষ্টুমি আর ভালোবাসা মেশানো দৃষ্টি। সে নিচু স্বরে বলল, তিথি, আমার সেই চঞ্চল মেয়েটা কোথায় হারিয়ে গেল, যে সারাক্ষণ বকবক করত, যার হাসিতে পুরো ঘর মুখরিত হয়ে থাকতো? তিথি একটু ম্লান হাসল। আমি তো এখানেই আছি কাবির। কাবির মাথা নেড়ে বলল, না, তুমি এমন অনেক বেশি শান্ত হয়ে গেছো। আমি আমার সে আগের চঞ্চল তিথিকে ফিরে পেতে চাই, যে আমার সাথে ঝগড়া করবে, বাইরে ধরবে, আর সারাক্ষণ হাসিখুশি থাকবে। এই গম্ভীর ডক্টর তিথিকে আমার একটু ভয়ই লাগছে। তিথি হেসে ফেলল। ভয় লাগছে কেন? কাবির তিথিকে আরও কাছে টেনে নিয়ে তার কানের কাছে ফিসফিস করে বলল। কাবিরের কথার জাদুতে তিথির মনের মেঘ যেন মুহূর্তেই কেটে গেল। সে কাবিরের বুকে আলতো করে একটা কিল মেরে বলল, কারণ আমি চাই তুমি আমার উপর আগের মতো অধিকার খাটাও। আজ রাতে আমার একটা আবদার আছে, তোমাকে আবার সে আগের মতো প্রাণবন্ত হতে হবে। তোমার চঞ্চলতা ছাড়া আমার এই বড় বাড়িটা বড্ড খালি মনে হয়। কাবিরের কথার জাদুতে তিথির মনের সব মেঘ যেন মুহূর্তেই কেটে গেল। সে কাবিরের বুকে আলতো করে একটা কিল মেরে বলল,
আচ্ছা বাবা, কাল থেকে আমি আবার আপনার মাথা খারাপ করে দেব, তখন কিন্তু সামলাতে পারবেন না। কাবির শব্দ করে হেসে উঠল এবং তিথির কপালে একটা গভীর ভালোবাসার পরশ এঁকে দিল। ঘরের মৃদু আলো আর বাইরের চাঁদের আলো মিলে এক মায়াবী পরিবেশ তৈরি হলো। তিথি বুঝতে পারল কাবির শুধু তার স্বামী নয়, সে তার সবচেয়ে বড় বন্ধু, যে তাকে নিজের মতো করে বাঁচতে শেখায়। জেমির বিয়ের সেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, চারিদিকে আলোর রোশনাই আর মানুষের ভিড়। এই ভিড়ের মাঝেও সবার নজর কেড়ে নিল একটি দম্পতি। কাবির তার রাজকীয় নেভি ব্লু শেরওয়ানিতে যেমন সুদর্শন, তার পাশে থাকা তিথির তেমনই স্নিগ্ধ আর মহিমান্বিত। তিথি আজ একটি কুচকুচে কালো রঙের দামি সিল্কের বোরখা পরেছে, যার হাতায় আর নিচের অংশে সূক্ষ্ম পাথরের কাজ করা। তার মাথায় খুব সুন্দর করে জড়ানো কালো হিজাব আর মুখে ম্যাচিং নিকাব। কেবল তার উজ্জ্বল চোখ দুটো দেখা যাচ্ছে, যা কাজল কালো রঙে আরও মায়াবী লাগছে। তিথি সবসময়ই পর্দা মেনে চলে, আর আজ এই বড় অনুষ্ঠানেও সে তার আদর্শে অটল। তার এই মার্জিত উপস্থিতি যেন তার ব্যক্তিত্বকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তারা যখন অনুষ্ঠান স্থলে ঢুকলো, তখন অনেকেই অবাক হয়ে তাকালো। আধুনিকতার এই যুগেও তিথি যেভাবে নিজের পর্দা বজায় রেখে এত আত্মবিশ্বাসের সাথে কাবিরের পাশে দাঁড়িয়েছে, তা অনেকের কাছেই প্রশংসার বিষয় হয়ে দাঁড়ালো। কাবির নিজেও তিথির এই রূপটি সবচেয়ে বেশি পছন্দ করে। সে গর্বের সাথে তিথির পাশে হাঁটছিল, যেন সে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পত্তি আগলে রেখেছে। জেমি স্টেজ থেকে নেমে এসে বলল, কবির ভাই, ভাবির এই ব্যক্তিত্ব সত্যিই অসাধারণ। আপনাদের দুজনকে একসাথে দেখলে মনে হয় এক টুকরো শান্তি। তিথি নিকাবের আড়াল থেকেই মৃদু হেসে জেমিকে দোয়া দিল। অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মেডিকেল কলেজের কিছু সহপাঠী, যারা আগে তিথির পর্দা নিয়ে আড়ালে কথা বলতো, আজ তারা তার এই আভিজাত্য দেখে চুপ হয়ে গেল। তারা বুঝতে পারল পর্দা কোনো বাধা নয়, বরং এটি একজন নারীর প্রকৃত সৌন্দর্য আর সম্মানের প্রতীক। রাতের খাবারের সময় কাবির একটু নিরিবিলি কোণ খুঁজে নিল, যাতে তিথি স্বাচ্ছন্দ্যে নিকাব সরিয়ে খাবার খেতে পারে। কাবির নিজেই তিথির প্লেটে খাবার তুলে দিচ্ছিল আর বলছিল, যাও না তিথি, আজ তোমাকে এই কালো পোশাকে যতটা সুন্দর লাগছে, তা হয়তো কোনো দামি শাড়িতেও লাগতো না। তোমার এই পর্দা তোমার সম্মানকে আরও বাড়িয়ে দিয়েছে। তিথি কৃতজ্ঞতায় কাবিরের দিকে তাকালো। জেমির বিয়ের এই রাত্রি তাদের জীবনে এক অনন্য স্মৃতি হয়ে রইল। সময়টা দ্রুত বয়ে গেছে। আজ ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে এক উৎসব মুখর পরিবেশ। ফাইনাল প্রফেশনাল পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তিথি আজ সফলভাবে MBBS পাশ করে ডাক্তার হয়েছে। তার দীর্ঘ পরিশ্রম, রাতের পর রাত জেগে পড়া আর সব বাধা পেরিয়ে আজ সে তার নামের আগে ডক্টর পদবিটি যোগ করতে পেরেছে। ক্যাম্পাসের চারিদিকে আনন্দ উল্লাস, সহপাঠীরা একে অপরকে জড়িয়ে ধরছে। কিন্তু তিথির বোনটা একটু বিষণ্ণ, কারণ কাবির গত কয়েক মাস ধরে ইটালিতে তার ব্যবসার কাজে ব্যস্ত। তিথি ভেবেছিল এই বিশেষ দিনে হয়তো কাবিরকে পাশে পাবে না। সে তার বন্ধুদের সাথে হাসি মুখে কথা বললেও বারবার গেটের দিকে তাকাচ্ছিল। হঠাৎ ক্যাম্পাসের মেইন গেটে একটি কালো রঙের গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলো শুটেড বুটেড এক দীর্ঘদেহী যুবক, চোখে সানগ্লাস, হাতে এক বিশাল লাল গোলাপের তোড়া। তিথি বিশ্বাসই করতে পারছিল না, এ তো কবির। সে কি তবে ইটালিতে ছিল না? কাবির ধীর পায়ে তিথির দিকে এগিয়ে এলো, তার মুখে সেই পরিচিত বিজয়ী হাসি। তিথি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কাবির কাছে এসে সানগ্লাসটা খুলে তিথির চোখের দিকে তাকালো। তার চোখে আজ গর্বের সীমা নেই। কাবির গোলাপের তোড়াটা তিথির দিকে বাড়িয়ে দিয়ে নিচু স্বরে বলল, অভিনন্দন ডক্টর তিথি, আমি কি খুব বেশি দেরি করে ফেললাম? তিথির তখনও ঘোর কাটেনি। সে ধরা গলায় বলল, আপনি তো ইতালিতে ছিলেন, কখন এলেন? কাবির হেসে বলল, আমার স্ত্রীর জীবনে এত বড় একটা দিন, আর আমি ইতালিতে বসে থাকবো? আমি গত রাতেই ল্যান্ড করেছি, শুধু তোমাকে সারপ্রাইজ দেবে বলে জানাইনি। আমি জানতাম তুমি পারবে তিথি। আজ থেকে তুমি কেবল আমার স্ত্রী নও, তুমি একজন জীবন রক্ষাকারী ডাক্তারও। তিথি তার কালো বোরখা আর নেকাবের আড়ালে খুশিতে আত্মহারা হয়ে গেল।
তার চোখ দুটো ভিজে এলো। কলেজের অনেক সিনিয়র ডাক্তার আর প্রফেসররা এই দৃশ্য দেখছিলেন। এমনকি মিলি ম্যাডামও দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন যে মেয়েটিকে তিনি একসময় তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন, আজ সে কেবল সফল ডক্টরই নয়, বরং এক অনুকরণীয় ভালোবাসার গল্পের নায়িকা। কাবির তিথির মাথায় হাত রেখে দোয়া করল। আজ তিথির মনে হলো তার এই দীর্ঘ লড়াই সার্থক হয়েছে। কাবিরের মতো একজন জীবনসঙ্গী পাশে থাকলে যে কোনো কঠিন পথই জয় করা সম্ভব। তারা দুজনে মিলে ক্যাম্পাসের সেই পরিচিত করিডোর দিয়ে হাঁটতে লাগলো। সেদিন রাতে ঢাকা শহরের আকাশটা ছিল মেঘমুক্ত, আর জানলার বাইরে থেকে চাঁদের আলো এসে ঘরের মেঝেতে এক মায়াবী আড্ডা, এক মায়াবী আভা ছড়িয়ে দিচ্ছিল। ডাক্তার হওয়ার সেই আনন্দময় দিনের শেষে তিথি আর কাবির এখন তাদের নিজেদের একান্ত নিভৃত ঘরে। সারাদিনের কোলাহল আর অভিনন্দনের জোয়ার শেষে এখন কেবল তারা দুইজন। তিথি তার ড্রেসিং টেবিলের সামনে বসে হিজাব আর নিকাব সরিয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছিল। তার চোখে মুখে এক ধরনের প্রশান্তি। ঠিক তখনই কাবির পেছন থেকে এসে তিথির কাঁধে হাত রাখল। আয়নায় দুজনের চোখাচোখি হলো। কাবিরের দৃষ্টি আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি গভীর এবং অর্থবহ। কাবির নিচু স্বরে ডাকল, তিথি। তিথি ঘুরে তাকালো। কাবির তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে খুব কাছে এসে দাঁড়ালো। সে তিথির চোখের দিকে তাকিয়ে অত্যন্ত আবেগপ্রবণ গলায় বলল, তিথি, এতদিন তুমি তোমার পড়াশোনা, ক্যারিয়ার আর নিজেকে প্রমাণ করার লড়াইয়ে ব্যস্ত ছিলে। আমি সবসময় চেয়েছি তুমি আগে নিজের লক্ষ্যে পৌঁছাও। আজ তুমি সফল, আজ তুমি একজন ডাক্তার। আমাদের জীবনের একটা বড় অধ্যায় পূর্ণ হয়েছে। কাবির একটু থামল, তারপর তিথির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে বলল, আজ এই বিশেষ রাতে আমি তোমার কাছে আমার স্বামীর অধিকারটুকু চেয়ে নিতে চাই। আমি চাই আমাদের এই ভালোবাসা এখন এক নতুন পূর্ণতা পাক। তুমি কি আমাকে সে অধিকার দেবে তিথি? কাবিরের এই সরাসরি আর গভীর আবদারে তিথি মুহূর্তের জন্য থমকে গেল। তার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল, কিন্তু তার মনে কোনো দ্বিধা ছিল না। সে জানতো এই মানুষটি তার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে, কতটা ধৈর্য ধরে তার পাশে দাঁড়িয়েছে। কাবিরের প্রতি তার ভালোবাসা আর শ্রদ্ধা আজ এক অন্য উচ্চতায় পৌঁছে গেছে। তিথি লাজুক হেসে মাথা নিচু করল এবং ধীর গতিতে কাবিরের বুকে মাথা রাখল। তার এই নীরব সম্মতি ছিল কাবিরের জন্য সবচেয়ে বড় উত্তর। সে ফিসফিস করে বলল, আমি তো সব সময়ই আপনার কাবির, আজ থেকে আমার সবটুকু কেবল আপনারই। তিথির এই খুশি মনে দেওয়া সম্মতি কাবিরের হৃদয়ে এক অপার্থিব আনন্দ এনে দিল। সে তিথিকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। ঘরের সেই শান্ত পরিবেশে কেবল তাদের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। দীর্ঘ প্রতীক্ষা আর সংগ্রামের পর তাদের ভালোবাসা আজ এক পবিত্র পূর্ণতার দিকে এগিয়ে চলল। বাইরের চাঁদের আলো যেন তাদের এই নতুন শুরুর সাক্ষী হয়ে রইল। কয়েকদিন পর আজ তিথি আর কাবির মিলে গেছে তিথির সবচেয়ে প্রিয় বন্ধু বা ননদ প্রমার বাড়িতে। প্রমা আর তিথি কেবল সহপাঠীই নয়, তারা একে অপরের সুখ দুঃখের চিরসাথী। তিথি ডাক্তার হওয়ার পর এই প্রথম তাদের দেখা হচ্ছে, তাই আনন্দের মাত্রাটা আজ একটু বেশি। প্রমাদের ড্রয়িং রুমে পা রাখতেই প্রমা চিৎকার করে এসে তিথিকে জড়িয়ে ধরল। অভিনন্দন ডক্টর তিথি, আমি জানতাম তুই পারবি। তিথিও তার বন্ধুকে শক্ত করে জড়িয়ে ধরল। যদিও তিথি এখন বিবাহিত এবং একজন ডাক্তার, কিন্তু প্রমার সামনে এলেই যেন সে সেই আগের চঞ্চল আর হাসিখুশি মেয়েটি হয়ে যায়। কাবির আর প্রমার স্বামী ড্রয়িং রুমে বসে ব্যবসার আলাপ শুরু করলেও তিথি আর প্রমা চলে গেল বারান্দায়। সেখানে চলল তাদের অন্তহীন আড্ডা। তিথি তার কালো বোরখা আর নিকাব সরিয়ে প্রমার সাথে প্রাণ খুলে হাসছিল। তারা তাদের কলেজের দিনগুলোর স্মৃতিচারণ করছিল। মিলি ম্যাডামের সেই কঠিন প্রশ্ন, লাইব্রেরিতে বসে রাত জেগে পড়া আর লুকিয়ে লুকিয়ে কাবিরের সাথে তিথির কথা বলা। প্রমা দুষ্টুমি করে বলল, কী রে তিথি, এখন তো তুই বড় ডক্টর, আমাদের কি আর মনে থাকবে? তিথি হেসে প্রমার হাতে একটা চিমটি কেটে বলল, চুপ কর তো, ডক্টর হয়েছি বলে কি তোর বন্ধু হওয়া ছেড়ে দিয়েছি? তুই তো জানিস এই দিনটার জন্য আমি কতটা অপেক্ষা করেছি। এরপরে শুরু হলো তাদের মজার সব কাণ্ড। প্রমা তিথির জন্য তার পছন্দের সব খাবার রান্না করেছিল। তারা একসাথে বসে খাবার খেলো,
একে অপরকে খাইয়ে দিল এবং প্রচুর ছবি তুলল। তিথি আজ এতটাই খুশি ছিল যে সে ছোট বাচ্চাদের মতো সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছিল আর প্রমার সাথে খুনসুটি করছিল। কাবির দূর থেকে তিথির এই চঞ্চলতা দেখছিল আর মনে মনে হাসছিল। সে খুশি যে তিথি তার সেই পুরনো প্রাণবন্ত রূপটা ফিরে পেয়েছে। প্রমার বাড়ির এই আড্ডা যেন তিথির সব ক্লান্তি দূর করে দিল। বিকেলের দিকে যখন তারা বিদায় নিচ্ছিল তখন প্রমা বলল, তিথি, তুই সবসময় এমন হাসি খুশি থাকিস। তোর এই হাসিটাই আমাদের সবার শক্তি। তিথি প্রমাকে আবার জড়িয়ে ধরে বিদায় জানালো। গাড়িতে ফেরার পথে কাবির তিথির হাত ধরে বলল, আজ তোমাকে অনেকদিন পর এত খুশি দেখলাম। প্রমার সাথে তোমার বন্ধুত্বটা সত্যিই খুব সুন্দর। তিথি কাবিরের কাঁধে মাথা রেখে বলল, বন্ধুত্বের এই আনন্দগুলোই তো জীবনকে সুন্দর করে তোলে, তাই না? সকালবেলা মেঘের রাজ্য সাজেকের পথে এগিয়ে চলেছে তাদের গাড়ি। গাড়িতে এক উৎসব মুখর পরিবেশ। কাবির ড্রাইভ করছে, তার পাশে বসে আছে তিথি, আর পিছনের সিটে কাবিরের ছোট বোন প্রমা এবং তার স্বামী লিমন। সারাক্ষণ খুনসুটি আর হাসাহাসিতে মেতে আছে। প্রমা তার বড় ভাই কাবিরের খুব আদরের, আর তিথির সাথে তার সম্পর্কটা এখন ননদ ভাবির চেয়েও বেশি বন্ধুর মতো। সাজেক পৌঁছানোর পর যখন তারা পাহাড়ের চূড়ায় দাঁড়ালো তখন চারিদিকে কেবল সাদা মেঘের ভেলা। তিথি তার কালো বোরখা আর নিকাব পরে থাকলেও তার চোখের কোণে উপচে পড়া আনন্দ স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে মুগ্ধ হয়ে পাহাড়ের গায়ে মেঘেদের খেলা দেখছিল। প্রমা তিথির হাত ধরে টেনে নিয়ে গেল ভিউ পয়েন্টের একদম সামনে। তিথু পাখি, দেখ, মনে হচ্ছে হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যাবে। প্রমা আর তিথি মিলে সেখানে প্রচুর ছবি তুলল। লিমন আর কাবির তাদের এই আনন্দ দেখে হাসছিল। লিমন রসিকতা করে বলল, ভাইয়া, আপনার বোন আর আপনার স্ত্রী মিলে তো আমাদের পাত্তাই দিচ্ছে না। ওরা তো মেঘের রাজ্যে হারিয়ে গেছে। কাবির হেসে বলল, ওদের আনন্দ করতে দাও লিমন। তিথি অনেক পরিশ্রমের পর ডাক্তার হয়েছে, ওর এই বিরতিটা খুব দরকার ছিল। আর প্রমা তো সবসময় এমন চঞ্চল। বিকেলের দিকে তারা সবাই মিলে কংলাক পাহাড়ে ট্রেকিং করতে গেল। পাহাড়ের আঁকা বাঁকা পথে হাঁটার সময় কাবির শক্ত করে তিথির হাত ধরে রেখেছিল যাতে তার কোনো কষ্ট না হয়। পাহাড়ের চূড়ায় বসে তারা সবাই মিলে সূর্যাস্ত দেখল। আকাশের রং যখন লালচে কমলা হয়ে এলো তখন এক অদ্ভুত নীরবতা আর শান্তি নেমে এলো সবার মনে। রাতে সাজেকের রিসর্টের বারান্দায় তারা সবাই মিলে আড্ডায় বসল। পাহাড়ের হিমেল হাওয়ায় গরম কফি আর লিমনের মজার সব জোকস মিলে আড্ডাটা জমে উঠল। প্রমা হঠাৎ বলে উঠল, ভাইয়া, ভাবিকে নিয়ে তুমি ইটালিতে চলে যাওয়ার আগে আমাদের এই ট্রিপটা সব সময় মনে থাকবে। আমরা কতদিন পর এভাবে সবাই একসাথে হলাম। তিথি প্রমার হাত ধরে বলল, সত্যি প্রমা, এই কয়েকটা দিন আমার জীবনের অন্যতম সেরা হয়ে থাকবে। তোদের সবার ভালোবাসা আমায় পূর্ণতা দিয়েছে। চাঁদের আলোয় সাজেকের পাহাড়গুলো যখন রূপালি রং ধারণ করলো তখন তারা সবাই মিলে এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগলো। এই ভ্রমণ কেবল পাহাড় দেখার ছিল না, এটি ছিল পরিবারের বন্ধন আরও দৃঢ় করার এক মাধ্যম। কয়েক বছর পর সময় তার নিজস্ব গতিতে বয়ে চলে। তিথি এখন একজন সফল ডক্টর, ঢাকা মেডিকেল কলেজের একজন উজ্জ্বল নক্ষত্র। তার জীবন এখন পূর্ণতায় ভরা, কিন্তু সেই পূর্ণতার কেন্দ্রে আছে এক ছোট্ট প্রাণ, তার ছেলে ত্বকের কায়নাত। কাবিরের সাথে তার সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে, কিন্তু কাবিরকে কাজের সূত্রে যেতে হয়েছিল ইটালিতে। তিথি তার ছোট্ট ত্বকের কায়নাতকে নিয়ে একা হাতে সব সামলাচ্ছিল। হাসপাতালের ডিউটি, ত্বকের কায়নাতের যত্ন, সব মিলিয়ে সে হিমশিম খাচ্ছিল। তাই তার মা তানিয়া, মিথু তার পাশে এসে দাঁড়িয়েছেন তিথিকে সাহায্য করার জন্য। আজ তিথি হাসপাতাল থেকে ছুটি নিয়েছে। সারা দিনের ব্যস্ততার পর সন্ধ্যা নেমেছে। ছোট্ট ত্বকের কায়নাত তার মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। তিথি তাকে সাবধানে বিছানায় শুইয়ে দিল। ঘর জুড়ে এক স্নিগ্ধ নীরবতা। তিথির মনটা আজ বেশ ভালো। সে আলমারি থেকে তার পছন্দের একটা শাড়ি বার করলো। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরতে পরতে সে ভাবছিল তার জীবনটা কত বদলে গেছে। এই ছোট্ট ত্বকের কায়নাত তার জীবনে কত আনন্দ নিয়ে এসেছে। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে দেখতে তিথি আনমনা হয়ে গেল। তার মনে পড়ল কাবিরের কথা। ইতালিতে কাবির কেমন আছে? সে যদি এখন এখানে থাকতো তাহলে কত ভালো হতো।
এই সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্য তার পাশে যদি কাবির থাকতো। ঠিক তখনই আয়নার প্রতিচ্ছবিতে তিথি দেখল একজোড়া শক্তিশালী হাত তাকে পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। তার পরিচিত গন্ধ, তার উষ্ণ স্পর্শ। তিথি প্রথমে বিশ্বাসই করতে পারল না। সে চোখ বন্ধ করে আবার খুলল। না, এটা স্বপ্ন নয়। তিথির কানের কাছে ফিসফিস করে, কি ভাবছো তিথি? আমাকে মিস করছো? আচমকা কাবিরকে দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। বিস্ময়, আনন্দ আর ভালোবাসার এক মিশ্র অনুভূতি তার সারা শরীরকে আচ্ছন্ন করে ফেলল। আপনি আপনি কখন এলেন? তিথিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এই তো কিছুক্ষণ আগে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কেমন লাগলো আমার সারপ্রাইজ? কাবিরের দিকে ঘুরল। তার চোখে জল, মুখে হাসি। সে কাবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘদিনের বিরহ, কষ্ট আর ভালোবাসার সব অনুভূতি যেন এই মুহূর্তে একাকার হয়ে গেল। আমি ভাবতেই পারিনি আপনি এত তাড়াতাড়ি ফিরে আসবেন। আমার এক মুহূর্ত তোমার আর আমাদের এই ছোট্ট সোনামনের থেকে দূরে থাকতে পারছিলাম না তিথি। সেই রাতে তাদের ছোট্ট ঘরটি ভালোবাসার উষ্ণতায় ভরে উঠল। ইতালির দূরত্ব, কাইফার প্রতারণা, অতীতের সব কষ্ট, সব কিছু যেন এই মুহূর্তে অর্থহীন হয়ে গেল। তাদের ভালোবাসা, তাদের পরিবার, এটাই ছিল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।